নমস্কার, জনতার দরবারে স্বাগত আপনাকে। জনতার দরবার কি? জনতার দরবার নিউজ 18 বাংলার এক নতুন ভাবনা। যে জনতার দরবারে নেতারাই ভোটের আগে এসে শুধু নিজেদের কথা বলে বেরিয়ে যেতে পারবেন না, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন করবেন জনতা। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন জনতা, যাদের মন থেকে উঠে আসা প্রশ্ন প্রত্যেক দিন রাজ্য রাজনীতিতে যা ঘটছে তার প্রেক্ষিতে তাদের মনে জমে থাকা প্রশ্ন বলার সুযোগ এখানে। তাই জনতার দরবার। আর এই জনতার মন থেকে উঠে আসা চোখা চোখা প্রশ্নের উত্তর দিতে আজ আমার সঙ্গে রয়েছেন ছজন অতিথি। আমি পরিচয় করিয়ে দেব। শুরুতেই অনিন্দ আমার সঙ্গে রয়েছে, অভিনেতা, আপনারা জানেন। আমার তার পাশে রয়েছেন মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। আমার তার পাশে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা। এবং চিরঞ্জিত চক্রবর্তী, তিনি অভিনেতা প্রথম, তারপর তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। এবং আমার সঙ্গে থাকবেন কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদের মনে উঠে আসা সব থেকে বড় প্রশ্নগুলো কি, মানে জনতার মন থেকে উৎসারিত প্রশ্নগুলো। আসুন দেখি। প্রশ্ন 1, মোদির ভরসা রাম নাকি কাম? জনতা এই প্রশ্নই করতে চাইছে। 2 নম্বর প্রশ্ন, জেলার পথ ধরে কি নবান্নের পথে মমতা? প্রশ্ন 3, হিন্দুত্বের শান্তিতে গেরুয়া রথে বা পথে? এছাড়াও প্রশ্ন রয়েছে, দেখুন মেরুকরণের ধার দিতে নানুরে যোগী যাচ্ছেন। এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যখন ঘুরপাক খাচ্ছে, আরো অনেক প্রশ্ন জনতার মন থেকে উঠে আসবে। তার মধ্যে প্রথম নামটা অবশ্যই নরেন্দ্র মোদী, কারণ তিনি এই রাজ্যে তার রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন। নরেন্দ্র মোদী হলদিয়ায় গিয়েছেন এবং সেখানে তার বক্তব্যের প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন এক ঢিলে 2 পাখি মেরেছেন। কি কি দেখি। এক ঢিলে 2 পাখি, হলদিয়া এক রাম কার্ড, অন্যদিকে শিল্পায়ন। মোদী রাম কার্ড দেখিয়েছেন, আবার শিল্পায়নও বলছেন, মানে রামেও আছেন, শিল্পেও আছেন। কিসের প্রেক্ষিতে মনে হলো এটা? আমরা দেখবো কিসের প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন। কি বলেছেন নরেন্দ্র মোদী? मैं फुटबॉल की भाषा में कहना चाहता हूं, टीएमसी ने एक के बाद एक कई फाउल कर लिए हैं। मिस गवर्नेंस का फाउल, विरोधियों पर हमले और हिंसा का फाउल, बंगाल के लोगों का पैसा लूटने का फाउल और आस्था पर हो रहे हमलों का फाउल बंगाल के लोग सब देख रहे हैं। इसलिए अब बहुत ही जल्द बंगाल तृणमूल को राम कार्ड दिखाने जा रहा है। पूर्वी भारत की कनेक्टिविटी और स्वच्छ ईंधन के मामले में आत्मनिर्भरता के लिए आज बहुत बड़ा दिन है। ये प्रोजेक्ट हल्दिया को देश के आधुनिक और बड़े इंपोर्ट एक्सपोर्ट सेंटर के रूप में विकसित करने में भी मददगार सिद्ध होंगे। हल्दिया आत्मनिर्भर भारत को ऊर्जा देने वाले केंद्र के रूप में उभरेगा। মোদীর বক্তব্য আমরা শুনলাম, কিন্তু জনতার দরবারে জনতার কথা সবার আগে শোনা উচিত। কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনার? হ্যাঁ বলুন। ভোটের আগে বিজেপির মুখে সেই রাম নাম, তো মোদির ভরসা শুধু রাম না শিল্প কর্মসংস্থান? বিজেপি। শ্রমিক দা, উত্তর দিন। राम तो चिरकाल छिलो आछे थाकबे। मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे, राम सुबिरले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। ये तो মানুষের মনের কথা। কিন্তু বিজেপি নিজের পারফরমেন্সের উপরে নির্ভর করে 2014 সালে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের একবার সুযোগ দিন। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, নিজের আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে, একার শক্তিতে তাকেই ভারতবর্ষের মানুষ প্রথমবার 2014, তারপর 2019-এ তাকে শাসন মানে সরকার পরিচালনা করবার দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে যে অভিযোগগুলো আজকে আমাদের বিরুদ্ধে উঠছে, লাগাতার 2014-র আগে থেকে 2019-এর আগেই অভিযোগ মানুষ করেছেন, কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ শুনেছেন, বুঝেছেন, তাদের উপলব্ধি থেকে, তাদের জীবনযাত্রা থেকে, তাদের প্রত্যেকটা উত্থান পতনকে নিজের শরীর দিয়ে, মন দিয়ে স্পর্শ করে তাদের রায় দিয়েছেন। এই মুহূর্তে 303টি আসন নিয়ে বিজেপি আছে। আর পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রীকরণের নির্বাচন। এই নির্বাচন মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক কণ্ঠস্বরকে, প্রতিবাদকে, সমালোচনাকে বাজেয়াপ্ত করবার বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্রের যে প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট,
বিরোধিতার অধিকার, সেই বিরোধিতার অধিকারকে যারা কোনো মর্যাদা দেয় না, যারা তাদের বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে নির্বাচন, এই ন্যারেটিভ নিয়ে আজকে সবাই মানুষের কাছে যাচ্ছেন যে যিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিলেন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, ভারত বাংলার মানুষকে ভয়মুক্ত করার লক্ষ্যে, আজকে তার শাসনকালে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক প্রতিরোধগুলো বাজেয়াপ্ত হয়েছে, বিভিন্ন জায়গায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছে। এটাই সামনে রেখে পারফরমেন্স, গুড গভর্নেন্সের স্লোগান দিয়ে আমরা গুড নির্বাচনে গভর্নেন্সের সঙ্গে রামের কি যোগাযোগ শ্রমিকদা? স্বাভাবিকভাবেই যোগাযোগ থাকবে। রাম মানে কি? এই যে এত বিতর্ক, শ্রী মানে সমৃদ্ধি, রাম স্ট্যান্ডস ফর ভ্যালু, সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক। ভারতবর্ষের চিরায়ত সভ্যতার মধ্যে রাম সম্পৃক্ত আছেন, তাকে বিচ্ছিন্ন করবার কোথাও কোনো জায়গা নেই। এখন যদি কেউ রাম নামে উত্তেজিত হয়ে পড়েন, বিভিন্ন সময় যদি কেউ তাকে আলোকিত করে ফেলেন, তাহলে স্বাভাবিকভাবেই সেটা মানুষ উচ্চারণ করবে বারবার। রাম নামে উত্তেজিত হওয়ার কোনো প্রশ্ন নেই। আসলে রাম যাকে পুজো করেছিলেন তিনি হচ্ছেন মা দুর্গা। সুতরাং সেই মা দুর্গা তো কি করেছেন আমাদের রাজ্যে, সেটা এই রাজ্যের 10 কোটি মানুষ দেখেছেন। এবং যারা আজকে বলছেন যে রামের নামে একটা গান গেয়ে দিলেন, আমিও বলতে চাই सुनो वो दीवानो वो काम न करो, राम का नाम बदनाम न करो। এই রামের নামে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে লাল কার্ড রাম কার্ড হয়ে যাবে, আসলে আমরা এটা বারবার বলছিলাম, ওই বয়ের তলায় রয়ের ফুটকি হবে সেটা বলে দিয়েছেন উনি। কিন্তু এখানে কোনো ফাউলের প্রশ্ন নেই। আত্মনির্ভর ভারত তো দেখছি আমরা একটার পর একটা, যার ওপরে নির্ভর করে ভারত স্বাধীনতার পর থেকে এগিয়ে এসেছে সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে আত্মনির্ভর ভারত হলদিয়ায় কেমন করে হবে, কিরম করে কর্মসংস্থান, ওই 15 লক্ষ টাকা যেমন করে এসেছিল, যেমন করে 2 কোটি বেকারের চাকরি হয়েছিল, সেরকম করেই তো আত্মনির্ভর হবে ভারত, এখানে কর্মসংস্থানের জায়গা হবে। ফলে এখানে উন্নয়নের নামে নির্বাচন হবে। যারা ওই 18টা জিতে অনেক স্বপ্ন দেখছেন, ভাবছেন, ওটা কিন্তু দুঃস্বপ্ন। এখানে উন্নয়নের নিরিখে রাজ্যের নির্বাচনটা হবে। আর এই উন্নয়নের সবচেয়ে বড় যিনি কাণ্ডারি তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যখন মুখ্যমন্ত্রীর বক্তব্য সামনে আনলেন চন্দ্রিমা দি, আমি বরং আমাদের দর্শকদের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শোনাই। নরেন্দ্র মোদী যখন শিল্পায়নের পক্ষে সওয়াল করছেন, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আগামী দিনের ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন বেঙ্গল, আগামী দিনের কালচারাল ডেস্টিনেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বেঙ্গল, এমপ্লয়মেন্ট ডেস্টিনেশন বেঙ্গল। বেঙ্গলকে কেউ নিচে নিয়ে যেতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইনভেস্টমেন্টের ডেস্টিনেশন বেঙ্গল। শ্রমিকদের একটা বক্তব্য, যদিও আমাদের অনুষ্ঠানেও আছেন, শোনাই একটু। একটা ফান্ড আছে আপনাদের প্রত্যেকেরই জানা, অত্যন্ত পিছিয়ে পড়া রাজ্য, ভারতবর্ষের 10টি 11টি রাজ্যকে এই ফান্ড দেওয়া হয়। এই স্পেশাল বিআরজিএফ এর ফান্ডে 8,500 কোটি টাকা আজকে কেন্দ্র সরকার দিয়েছে। এই কেন্দ্র সরকারের টাকায় তৈরি হয়েছে কিষাণ মান্ডি ভবন, এই টাকা ব্যয় হয়েছে। এই টাকা খরচা হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করতে। এই টাকা মূলত সবচেয়ে বেশি খরচা হয়েছে ব্রিজে। মুখ্যমন্ত্রী একটা নতুন শব্দবন্ধ তুলে আনলেন যে সম্ভাব্য 72,200 কোটি টাকা হচ্ছে সম্ভাব্য বিনিয়োগের ঘোষণা। সেখান থেকে কর্মসংস্থান দেখিয়ে দেওয়া হলো 3,29,500। কোথায় রাজ্য সরকার কত টাকা বিনিয়োগ করেছে আর কেন্দ্র সরকার কত টাকা দিয়েছেন, যদি প্রয়োজন হয় সরকার শ্বেতপত্র প্রকাশ করে আমাদের সামনে জানান। আমি ঠিক এখান থেকে আলোচনায় আসবো, তার আগে জনতার আর কোনো প্রশ্ন কেউ করবেন? প্রশ্ন আপনি, হ্যাঁ বলুন। মাইক নিয়ে। নরেন্দ্র মোদী বলছেন যে পশ্চিমবঙ্গে শিল্প সংস্থাটাকে বাড়াবেন। তো পশ্চিমবঙ্গের জমি তো খুবই ছোট চাষের জমি বলতে গেলে, তো এই জমিতে শিল্প সংস্থাটাকে বাড়াবে কি করে? এই বিষয়গুলো স্পষ্ট করছেন না কেন? বেশ, মানে এই প্রশ্ন বিজেপির জন্য। শ্রমিকদা, আপনি একদিকে শ্বেতপত্র চাইছেন, অন্যদিকে আমাদের উপস্থিত জনতা বলছে পশ্চিমবঙ্গে মূলত চাষের জমি এবং ছোট ছোট জমি, আপনারা বড় শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, সেটা কি করে বাস্তবায়িত করবেন? রোড ম্যাপ কি, নাকি এটা শুধুই ভোটের আগে একটা বলা কথা? পশ্চিমবঙ্গের বর্তমানে যে রাজ্য সরকার, তাদের কোনো রোডম্যাপ নেই, তাদের কোনো সুস্পষ্ট জমি নীতি নেই। সরকার বলেছেন নতুন করে ক্ষমতায় আসবার পর 2011-য় আমরা কোনো জমি অধিগ্রহণ করব না, আমাদের কাছে ল্যান্ড ব্যাংক আছে। এই সরকার 1 ইঞ্চিও জমি অধিগ্রহণ করেনি। এই সরকার যে ল্যান্ড ব্যাংকের কথা বলছেন সেটা বাম জমানায় অধিকৃত জমি। তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের
যে চাষযোগ্য জমি আছে তার 84% জমির মালিক ছোট মালিক, এবং মালিকরা খুব ছোট জমির মালিক, এবং ল্যান্ড ফ্র্যাগমেন্টেড। তো এই অবস্থায় সরকার যদি জমি অধিগ্রহণ না করে, যদি বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি জমির মালিককে যোগাযোগ করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প আসবে না, সম্ভব নয়। তো সার্বিকভাবেই সরকারের জমি নীতি পরিবর্তন করতে হবে, প্রয়োজনে জমি অধিগ্রহণ করতে হবে, সোলেসিয়ামের পরিমাণ বাড়াতে হবে, বাজারের মূল্য থেকে 3 গুণ দামে কৃষকের থেকে জমি নিতে হবে। এছাড়া অন্য কোনো পথ বড় শিল্পের জন্য খোলা নেই। অতীতেও আমাদের এই বক্তব্য ছিল। মানে এটা কি বাম আমল শিখিয়ে গেল যে বাম আমল শেখানোর কোনো ব্যাপার নেই। যখন আন্দোলন, এক মিনিট সেলিম না, আন্দোলন যখন বেয়নেট পয়েন্টে চলে গিয়েছিল, তখন আমাদের দলের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, তদানীন্তন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলা হয়েছিল যে আপনি সোলেসিয়ামটাকে দ্বিগুণ করুন আর বাজার দরের থেকে 3 গুণ দামে জমা দিন। কারণ যখন কংক্রিটের চাদর বিছিয়ে গেছে গোটা সিঙ্গুরে, তখন সেই অবস্থায় আর কোনো নতুন করে চাষ ভায়াবল নয়। আজকে আমরা সিঙ্গুরে আবির খেলা দেখলাম, ভিক্টরি সাইন দেখলাম, কিন্তু কিছু কৃষক তার জমি ফেরত পেলেন, কিন্তু জমি ফসল ফেরত পেল না, যেটা একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছিল সেদিন। যেটা না, এটা তো আপনাদের রাজনৈতিক বক্তব্য। বহুদিন ধরে ভোটের আগে আরো সুর চলে, সরকার চালায় তো রাজনৈতিক দল। আপনাদের রোডম্যাপটা কি? রোডম্যাপ আমাদের পরিষ্কার রোডম্যাপ। আমাদের 1 লক্ষে বড় জমি চাই, সেই জমি আমাদের জোগাড় করতে হবে, প্রয়োজনে ব্যারেড ল্যান্ড, আমার মনে হয় আরবান ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। এখন অবধি বামেদের 1 লক্ষে বড় জমি নেওয়া কতটা কঠিন আমাদের রাজ্যে? আপনাদের অভিজ্ঞতা কি বলে? মোদী সরকার দিল্লিতে আসার পরে ভূমি অধিগ্রহণের জন্য একটা সংশোধনী নতুন আইন নিয়ে এসেছিল, ফেয়ার কম্পেনসেশন বলে। আমি সেই পার্লামেন্টারি কমিটির মেম্বার ছিলাম। আজ পর্যন্ত সেই সরকার আইন পাস করতে করেনি। সেখানে বলা হয়েছিল রেল লাইন এবং হাইওয়ে দুপাশে 22 কিলোমিটার পর্যন্ত অধিগ্রহণ করে নেবে সরকার, বিভিন্ন কর্পোরেটকে দেওয়া হবে। আমাদের রাজ্যে বুঝতেই পারছো, এটা ভালো হলো উনি বললেন নাকি সিঙ্গুরের সময় উনি বলে দিয়েছিলেন। আমি আনন্দ দেখতাম মমতা ব্যানার্জি অনশন করছেন না, রাজনাথ সিং কানে কানে কিছুটা বলছেন, ছবিটা দেখে বুঝতে পারতাম না কানে কানে কী বলেছেন। আজকে বুঝলাম যে উনি কী মন্ত্র পড়িয়ে গিয়েছিলেন, যে কীভাবে কারখানাটাকে বন্ধ করা যায় সিঙ্গুর এবং নন্দীগ্রামে। আমাদের রাজ্যের শিল্পায়নের, আমাদের রাজ্যের শিল্পের কন্যা ভ্রূণ হত্যার মতো শিল্পের ভ্রূণ হত্যা করেছে বিজেপি এবং তৃণমূল মিলে। এবং আজকে আবার নতুন করে স্বপ্ন যদি দেখতে হয়, তাহলে এই মোদী এবং মমতার এই বাইনারি থেকে অতিক্রম করতে হবে। কারণ 7 বছর ধরে দেশের সর্বনাশ দেখছি। মমতা এক্ষুনি শুনলেন ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন নাকি বাংলা, উনি হ্যালুসিনেশন, ইলুশন, প্রমোশন অনেক কিছু বলেছেন। বক্তৃতা পুরো শোনালে ভালো হতো, ছেলেমেয়েরা হাসতো। উনি ওই বক্তৃতায় বলেছেন না, নজরুল রবীন্দ্রনাথ সব নেতাজি ওনার ক্রিয়েশন। তো ওনার ওই শব্দের মধ্যে বেশি যেও না, বেশি গুরুত্ব দিও না, ওসব উনি বলে থাকেন। কিন্তু আসলে যেটা হয়েছে, যখন কলকারখানা হচ্ছিল 2005-06 থেকে 2011 পর্যন্ত গোটা দেশের মধ্যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, উদ্যোগীকরণের ক্ষেত্রে যখন গুজরাটকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গ আগে ছিল, তখন এই বিজেপি আর তৃণমূল একসঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে রাজ্যের বিরুদ্ধে। আর আজকে দাঁড়িয়ে হলদিয়া যখন এসছেন, আমি চেয়েছিলাম প্রধানমন্ত্রী বলুন লুক ইস্টের কথা। আমরা লুক ইস্টের কথা বলতাম, কলকাতা কেন্দ্রিক সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যোগাযোগ। প্রধানমন্ত্রী এসে বললেন অ্যাক্ট ইস্ট। কি অ্যাক্ট ইস্ট করেছেন? শুধু বাতেরাবাজি। এখানে তোলাবাজি সরকার চলছে, ওখানে বাতেরবাজি সরকার চলছে। মানে প্রত্যেকের বিরুদ্ধে একই অভিযোগ। কিন্তু যখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে, আমাদের সিরিয়াসলি নিতেই হবে। কোনো প্রশ্ন জনতার দিক থেকে মুখ্যমন্ত্রীর জন্য? না, মুখ্যমন্ত্রীর জন্য কোনো প্রশ্ন নেই। তাহলে আমি চন্দ্রিমাদিকে প্রশ্নটা করি। চন্দ্রিমাদি, আমরা বছর বছর দারুণ আয়োজন করে দেখলাম বিশ্ব বাংলা গ্লোবাল সামিট হয়, যেখানে ইনভেস্টমেন্ট হয়, একটা দাবি একদম পড়ে পড়ে শোনানো হয়, ওটা শেষে যদি আপনি বলেন এখানে উপস্থিত দর্শকদের, চাকরি কত হলো? চাকরি কত হলো সেটা তো, কর্মসংস্থান কত হলো সেটা তো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে এই বাংলায় কত কর্মসংস্থান হলো। তার আগে আমি এটাও বলি, সেলিম সাহেব এক্ষুনি বললেন আর শমিত বাবুও বলেছেন, ল্যান্ড অ্যাকুইজিশন কোনটা প্রবলেম ছিল? 400 একর নিয়ে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম ছিল। সুপ্রিম কোর্ট বলেছে ল্যান্ড অ্যাকুইজিশনটা খারাপ হয়েছে, আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন। সুতরাং সেই নিয়ে এখন বলে যে ওখানে শিল্প আসতো, তাহলে ওই সানন্দায় হলো না কেন? সানন্দা থেকে চলে গেল কেন? শিল্প কোথাওই আসেনি কেন্দ্রে। আগে তো বলুন যে আপনি কেন্দ্রে কত শিল্প নিয়ে এসেছে সেটা তো বলতে হবে, কত কর্মসংস্থান হয়েছে কেন্দ্র থেকে সেটাও তো বলতে হবে শ্রমিক বাবুদের। সেইখানেই তো ওই বামের তলায়, বাম কার্ডের তলায় ওই ফুটকি পড়েছে। কোথায় কে কাকে সাপোর্ট করছে সেটা মানুষ বুঝেছে। এবং গণতন্ত্রের প্রতিষ্ঠাতে মুখ্যমন্ত্রী এখানে যেভাবে গণতন্ত্র করেছেন, উন্নয়নের রাস্তায় চলে, সেইখানে দাঁড়িয়েই কিন্তু কর্মসংস্থান। আজকে কর্মসংস্থান মানে শুধু চাকরি নয়, সব চাকরি না। কর্মসংস্থান মানে কি? ইন্টার্নশিপ। কর্মসংস্থান মানে কি? চুক্তিভিত্তিক কাজ। জনতা জানতে চায়। নট এট অল। কর্মসংস্থান মানে
ইন্টার্নশিপ এটা কেউ বলছে না, ইন্টার্নশিপ দেওয়া হয়েছে, সেটা যদি কারো খারাপ লাগে সেটা খারাপ লাগতে পারে, কিন্তু এটার মানে এই নয় যে তার কর্মসংস্থান। কর্মসংস্থান কোথা থেকে হয়েছে? সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে। আজকে আমার আনন্দ হয় ভাবতে যে আমাদের সরকার মহিলাদের এইভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে গেছে। কর্মসংস্থান মানে কি দাবি আছে, দাবি আছে, আরো স্বনির্ভর গোষ্ঠী, কিন্তু আপনারা উন্নয়ন বলছেন চন্দ্রিমা, উন্নয়নের রথে চড়ে আপনারা আবার ক্ষমতায় আসবেন এটা জোর গলায় বলছেন, কিন্তু তাও এত হিসেব কেন কষতে হচ্ছে? আমরা মমতার জেলা সফরে ছবি দেখাবো। আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জেলা সফরে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের রুট কি আগামী 9 এবং 10? আসুন দেখি। আগামী 9 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বর্ধমানে, আগামী 9 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মুর্শিদাবাদে, মানে দুটো জেলায় 9 তারিখ। ঠিক তার পরের দিন 10 তারিখও মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জেলায় যাচ্ছেন, মালদা এবং একই সঙ্গে উত্তর দিনাজপুর। মমতা বন্দ্যোপাধ্যায় 9 এবং 10 জেলা সফর করছেন। এই রুটটা কতটা সিগনিফিকেন্ট আমি জানি না, তোমাদের কারোর মনে প্রশ্ন আছে রুট নিয়ে? হ্যাঁ হ্যাঁ প্লিজ মাইকে। আমার প্রশ্ন ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্যকে, যে অ্যাকচুয়ালি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এই 3 জেলাতে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। তো এই 3 জেলাতেই আমাদের মুখ্যমন্ত্রী জেলা সফর করছেন, তো এটা কি চোখে পড়ার মতো একটা ব্যাপার নয় ইলেকশনের আগে? আমি বলছি আপনার প্রশ্নের উত্তরে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সব জেলায় সফর করেন। এই কয়েকদিন আগেও অন্যান্য জেলা সফর করে এসেছেন, আরও সফর করেন। গোটা 10 বছর ধরে কতগুলো সফর করেছেন সেটা আপনি দয়া করে দেখবেন। এটা মাইনরিটি লক্ষ্য করে কিংবা শিডিউল কাস্ট লক্ষ্য করে না, সব কাস্টের মানুষই সব জেলায় থাকেন এবং সর্বত্র এটাকে বাইফার্কেট করবার কোনো জায়গা নেই। কিন্তু একটা বিভাজন করবার কোনো জায়গা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যখন তাকে পুরোটা ঘুরতে হবে। কিন্তু আমরা বলছি কালনা কেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এমনি হঠাৎ কালনা বাঁচলেন? তার এই জেলা সফর শুরু করার ক্ষেত্রে নাকি কোনো নির্দিষ্ট অঙ্ক হিসেব রয়েছে? আসুন দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় কালনায় যাচ্ছেন যদি কেন আমাদের বুঝতে হয় পশ্চিম বর্ধমানে আগে নজর দিতে হবে। 2019-এর ফলাফলের নিরিখে 9টা বিধানসভা আসন রয়েছে পশ্চিম বর্ধমানে, তৃণমূল 9টাতেই শূন্য, মানে পিছিয়ে নেই একটা, পিছিয়ে রয়েছে প্রত্যেকটাতে। বিজেপি এগিয়ে রয়েছে 9টাতেই। পশ্চিম বর্ধমানে যখন আশাটা কম তখন নজর পূর্ব বর্ধমানে। এবার পূর্ব বর্ধমানের হিসেবটা আমরা দেখবো এই 2019-এর ফলাফলের ভিত্তিতেই। মোট আসন 16টা, তৃণমূল এগিয়ে রয়েছে 14টাতে এবং বিজেপি 2টোতে। এই 14টা ধরে রাখতে হবে, পারলে আরো একটা দুটো, মানে পুরোটাই নিয়ে নিতে হবে। এটাই মূল লক্ষ্য। চন্দ্রিমাদি অস্বীকার করতে পারবেন? একদম এটা কিন্তু লক্ষ্য নয়। মুখ্যমন্ত্রী মাটির যে কালকে মাটির সৃষ্টির ওইটা করতে যাচ্ছেন পূর্ব বর্ধমানে, তার মানে এই নয় যে পূর্ব বর্ধমানে সবকটা সিট নিয়ে আসতে যাচ্ছেন। নিশ্চিতভাবে যে কোনো রাজনৈতিক দল ভোটের আগে, তাই তুমি আগের বছর বুঝি দেখো নিজে গেছেন বর্ধমানে, তাহলে আবার ভোটের বছর কেন? ভোটের বছর হিসেবে এটাকে ধরছো কেন? মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানে আগেও গেছেন, বারবার গেছেন, পশ্চিম বর্ধমানেও গেছেন, বারবার গেছেন। নিশ্চিতভাবে রাজনৈতিক দল নির্বাচনে চাইবে সব সিটে জিততে, তার মানে এই নয় যে কোথাও গিয়ে দখল করার টেন্ডেন্সি নিয়ে কেউ চলে আসছে। মুখ্যমন্ত্রী সেটা করেন না। আমরা এখন ওই দখলদারির কথাগুলো শুনছি অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে, সেটা নয়। মুখ্যমন্ত্রী মানুষের মন, সেই মন দখল করবার জন্য বারবার প্রতি বছর বিভিন্ন জেলায় ঘোরেন, এমনকি রিভিউ মুখ্যমন্ত্রীকে ঘুরতে হবে, তিনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ভোটের অঙ্ক থাকে কিনা। আমি মিঠুদা আমাদের সঙ্গে রয়েছেন, দেবপ্রসাদ দা, তার কাছে আসবো। তার আগে একটু বহরমপুরের হিসেবটা দেখাই, কারণ 10 তারিখে বহরমপুর রয়েছে, 9 তারিখেই বহরমপুর রয়েছে। বহরমপুর কেন নজরে? আসুন দেখি। এই বহরমপুরের 22টা আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে 16টাতে এবং বিজেপি 1টাতে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 5টাতে। এটা 2019-এর ফলাফলের ভিত্তিতে। মিঠুদা, আমাকে এর আগেও যেদিন তুমি নিয়েছিলে জলপাইগুড়ি থেকে, সেদিনও বলেছিলাম যে আজকের দিনে এই অঙ্কগুলো কোনো গুরুত্ব বহন করে না। তার কারণ হচ্ছে যে 6 মাস আগে যে 3টে রাজ্য আমাদের সরকার দিল, 6 মাস পরে আমাদের লোকসভায় জেতালো না, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। 3 মাস আগে যে জায়গাতে বিজেপিকে লিড দিল 56,000-এর, 3 মাস পরে সেখানে কালিয়াগঞ্জে টিএমসিকে লিড দিল 2,500-এর। একই অঙ্ক দেখা যাচ্ছে খড়গপুরে, একই জিনিস দেখা যাচ্ছে কাঁদিতে, ইসলামপুরে। বিজেপি সব জায়গায় লিড ছিল কিন্তু কোথাও বাই ইলেকশন জিতলো না। ফলে আমার মনে হয় যে ইলেকটোরেট তার নিজের মতো করে ইস্যু ভিত্তিক, এরিয়া ভিত্তিক এবং কোথায় ভোট দিচ্ছে সেটা মাথায় রেখে ঠিক করছে। ফলে এই অঙ্কগুলো ভোট ব্যাংকের অঙ্ক এখন কিন্তু চলছে না, ইরেলিভেন্ট হয়ে গেছে।
দু একটা কথা বলি, আমি শুনছিলাম আমাদের ভূমিকাটা অনেকটা বিবেকের ভূমিকা যাত্রায়, কোনো পক্ষেই না, যাই হোক। যেমন সমীর স্ক্রিনে বললো বিআরজিএফ এর কথা, এই 8,500 কোটি টাকা বিআরজিএফ বললো এমনভাবে মনে হতে পারে মোদী সরকার দিয়েছে, তা নয় কিন্তু মনমোহন সিং এর সরকার দিয়েছে। ওটা ইউপিএর সময় দেওয়া হয়, কিন্তু এনডিএর সময় নয়। এক, 2 নম্বর হচ্ছে যে ল্যান্ড নিয়ে যে আলোচনাটা হলো, ল্যান্ড অ্যাকুইজিশনে এখন পর্যন্ত মোদী সরকার, সেলিম সাহেব যেটা বললেন, ওই অ্যাক্টটাকে অ্যামেন্ড করতে পারেনি, তার ফলে 2013 একটাই ভ্যালিড আছে, যেটা জয়রাম রমেশ করে গেছে। তাতে দি প্যাকেজ ইজ সো লুক্রেটিভ, এখন অ্যাকুইজিশনে কেউ কিন্তু পেছায় না। তুমি দেখবে এনএইচ, তারপরে কি বলে পাওয়ার গ্রিড, এরা সব জায়গায় ইজিলি ল্যান্ড পাচ্ছে, তার কারণ যে প্যাকেজ ইজ ভেরি লুক্রেটিভ। মানে বাজারের দামের 4 গুণ প্লাস 100% সোলারশিয়াম। আমার জলপাইগুড়িতে একটা জমি এখন এনএইচ নিল, পার একরে পেয়েছে 1,22,00,000 টাকা করে। তো ওরা ভাবেনি যে এত দাম কখনো পাওয়া যায়। তো কাজে এটা এখন সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে জবলেস গ্রোথ হলে তো কোনো লাভ নেই, ইন্ডাস্ট্রি হলো, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হলো না, তাতে কোনো লাভ নেই। ফলে তোমার সেইটা মাথায় রাখা বেশি দরকার যে আমি জব ক্রিয়েশন করতে পারছি কিনা। একটা কথা বলিনি, আমি আগের চেহারায় নেই, আমি খুব শান্তভাবে কথা বলবো। সেটা হচ্ছে যে সেটা হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেটা প্রাথমিক দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্লাইমেট অ্যান্ড পিস। আমাদের দেশ থেকে যে ফ্লাইট শুরু হলো, চলে যাওয়া শুরু হলো আমাদের রাজ্য থেকে, সেটা 67 থেকে হাওড়া থেকে সব শিল্প যেতে শুরু করলো ফরিদাবাদে। ইন্ডাস্ট্রিয়াল পিস ওয়াজ ডিস্টার্ব, এত বেশি আন্দোলন হয়েছে, এত বেশি ধর্মঘট হয়েছে, ঘেরাও হয়েছে, শিল্প চলে গেছে। আবার সিঁদুরে মেঘ দেখছি শিলিগুড়িতে গ্লোবাল সামিট হওয়ার পরে একটি কোম্পানি এসেছিল তোমার টি পার্কে, ড্রাই পোর্টে। সেই কোম্পানির ওপরে এমন হামলা হয়েছে, গুলি চলেছে, যে শেষ পর্যন্ত তারা বলেছে আমরা চলে যাব। এটা কিন্তু আবার শাসক দলের ট্রেড ইউনিয়নিজমের ফলশ্রুতিতে। ফলে এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, ল্যান্ড অ্যাকুইজিশন করলেও শিল্প আসবে। মানে পলিটিক্যাল ক্রসফায়ার, রতন টাটাও বলে গিয়েছিলেন। আমরা তো কালকে মোদির গলাতেও শুনলাম। আমি শিল্পায়নের প্রসঙ্গে যখন আসবো, কিন্তু কোথাও একটা এই জায়গা ঘাটতি আছে বলেই কি চিরঞ্জিত আপনাদের মনে হচ্ছে যে ভোটের অঙ্কটাকে অন্য পথে ঘোরাতে হচ্ছে, সেগমেন্টেড ভোটে যেতে হচ্ছে, এসসি সিট কোনটা, মাইনরিটি সিট কোনটা, সেখানে ঘোরা নির্দিষ্টভাবে? আমাদের ক্ষেত্রে আমার মনে হয় না সেরকম কোনো প্রবলেম আছে। আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে ব্যাপারটা খুব সিম্পল। আমরা এদের চিনি, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালোভাবে চেনেন, উনি একদম সত্যি আমাদের তৃণমূল নাম এমনি নয়, একদম ঘাসে ঘোরেন উনি। কাজে সেক্ষেত্রে ওনার কোনো মানুষ চিনতে বুঝতে, কোন অঞ্চলে কীরকম মানুষ থাকে, তাদের মানসিকতা কী, এটা বোঝার ভেতরে কোনো গলদ নেই, কোথাও কিছু নেই। সেই জন্য আমাদের পক্ষে সেটা মনে হচ্ছে না প্রবলেম। কিন্তু গরুর দুধ থেকে যদি সোনা পাওয়া যায় তাহলে আমরা কিছু করতে পারবো না। যখন এই প্রসঙ্গই উঠলো তখন তো আমাদের বলতেই হয় যে এই অন্য পথ, অন্য ক্যালকুলেশন, সেগমেন্টেড ভোট, মাইনরিটি ভোট নজরে রাখা, রুট ঠিক করা, সেটা কি একা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? না, বিজেপির পরিবর্তন যাত্রাও কিন্তু সেই ক্যালকুলেশন করছে। দেখাবো একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, থাকুন জনতার সঙ্গে, জনতার দরবারে। ব্রেকের পর ফিরে এলাম জনতার দরবারে। জনতা রয়েছেন আমার সঙ্গে, আর রয়েছেন 6 জন যারা এই জনতার করা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা ব্রেকের আগেই শেষ করেছিলাম যে রুট ক্যালকুলেট করে মমতার জেলা সফর যেরকম, রুট ক্যালকুলেট করে বিজেপিরও পরিবর্তন যাত্রা। আসুন আমরা দেখি রথ কোথায় কোথায় যাচ্ছে, রবিবার অবধি রথ কোথায় গিয়েছিল, আজ কি হলো। আসুন আমরা দেখবো। শুরুতেই নদিয়া থেকে রথ বেরিয়ে, মানে নবদ্বীপ থেকে যা সূচনা করেছিলেন জেপি নাড্ডা, সেই পরিবর্তন যাত্রা গাড়ি এগোচ্ছে। বিজেপির যদিও রথে আপত্তি রয়েছে, তারা বলছেন এটা পরিবর্তন যাত্রা। মুর্শিদাবাদের রেজিনগর, এটা রবিবারের হিসেব দেখাচ্ছি আপনাদের। এই রেজিনগর, তারপর বেলডাঙ্গা, এটা রবিবারের হিসেব। সোমবার এই বেলডাঙ্গা থেকেই আবার পরিবর্তন যাত্রা শুরু হলো। নওদা হরিহরপাড়া ঘুরে তার বহরমপুর যাওয়ার কথা। এখানেই অভিযোগ, পুলিশ আটকায় এই পরিবর্তন যাত্রার গাড়ি। নওদা থেকে হরিহরপাড়া হয়ে বহরমপুর, এই রুটে পুলিশ আটকায়, এমনটাই অভিযোগ। এবং তারপর কিছুটা চাপানুতর তৈরি হয়। কি চাপানুতর, আসুন দেখি। পুলিশ কোথায় কোথায় আটকালো? পুলিশ আটকালো বেলডাঙ্গা। বিজেপির প্রশাসনের ঠিক করা যে রুট তা অমান্য করেছে, এমনটাই বক্তব্য জেলা পুলিশের। বেলডাঙ্গা নওদা রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপির প্রতিবাদে। প্রায় 3 ঘন্টা রাজ্য সড়ক অবরোধ থাকলো। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। যে পরিবর্তিত রুট,
সেই পরিবর্তিত রুটেই আবার পরিবর্তন যাত্রা শুরু হয়। সেটা কি পরিবর্তিত রুটটা কি? বেলডাঙ্গা থেকে 34 নম্বর জাতীয় সড়ক হয়ে বহরমপুর, মানে নওদা হরিহরপাড়া হয়ে নয়, একদম সড়ক ধরে, হাইওয়ে ধরে বহরমপুর। এরপর আমরা আলোচনায় আসি। আমার সঙ্গে অনিন্দ রয়েছে এখানে। আমি অনিন্দর কাছে প্রথম প্রশ্ন করি। অনিন্দ, এই রুটটার এই ক্যালকুলেশনটা কেন, মানে নওদা হরিহরপাড়া কেন ঘুরতে হবে? তার একটা হিসেব কি আমি দেখিয়ে দেবো? প্রশ্নটা আরো সহজ হবে, উত্তর দিতে সুবিধা হবে। আমি একবার দেখিয়ে দেবো অনিন্দ, আমি আসবো, আমি একবার হিসেবটা দেখিয়ে দেবো। রথের হিসেবটা কেন, নওদা হরিহরপাড়া কেন, কিসের জন্য ওই রুট চাইছিল বিজেপি? বেলডাঙ্গায় সংখ্যালঘু ভোট 70%, নওদায় সংখ্যালঘু ভোট 70%, হরিহরপাড়ায় সংখ্যালঘু ভোট 70%, বহরমপুরে হিন্দু ভোট 65%, বহরমপুরে সংখ্যালঘু ভোট 35%। অনিন্দ, এই যে ফোকাস কিভাবে বদলে যায় আর কি, ধরো এখন রথে ফোকাস হচ্ছে, তো আমাদের এই যে ফোকাল পয়েন্টগুলো ভীষণ ক্যালকুলেটিভ একটা ওয়েতে গিয়ে যে কোনো পলিটিক্যাল পার্টি আমি বলছি আর কি, তারা শিফট করে। আমি একটু প্রভোগ করতে চাইবো রাম শব্দটা নিয়ে। রাম কি কোনো সাহিত্যের চরিত্র, নাকি সনাতন ধর্মের চরিত্র, না রিলিজিয়াস ক্যারেক্টার, না ইতিহাসের চরিত্র? এই জায়গাটা ভালো করে আমাদের কিন্তু কোথাও একটা টেন্ডেন্সি আছে একটুখানি ব্যাপারটা, এই যে ধরো আমি জাস্ট পরিষ্কার বলতে চাই যে মানে হিন্দু ধর্ম যে সনাতন ধর্ম, তার সাথে রিলিজিয়াসের কোনো তুলনা হয় না। কিন্তু সনাতন ধর্ম প্রশ্ন করতে শেখায়, রিলিজিয়াস কিন্তু প্রশ্ন করতে শেখায় না। রিলিজিয়াস মানে মানুষ প্রশ্ন করে এবং ভগবান একটাই উত্তর দেন এবং তোমার ওই একটাই উত্তর নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু সনাতন ধর্ম বলছে হু আর ইউ, কোয়েশ্চেন, মানে হোয়াট ইজ দ্য হায়ার পারপাস অফ লাইফ। ফলে এইটা সনাতন ধর্ম। ক্রিশ্চিয়ানিটি, ইসলাম ধর্ম কিন্তু কমপ্লিটলি তাদের একজন প্রিচার আছে, একটা ইনস্টিটিউশন আছে, একটা বই আছে। সনাতন ধর্মে হাজার হাজার বই, মানে কোনো শেষ নেই। এইবার আমি আসতে চাই যে কর্মসংস্থানের যে কেসটা রয়েছে না, এইটা কি মানে আমি কর্মসংস্থানে আসবো। আমার একটু এই পরিষ্কার হিসেবটা, এই নওদা হরিহরপাড়ায় কেন যেতে হচ্ছে, কেন এই রুটটা পুলিশ বলছে জাতীয় সড়ক দিয়ে যাও, সেটা বিজেপি অস্বীকার করতে চাইছে, চাপানুতর তৈরি হচ্ছে কেন? এই 70% ভোট না 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 এরকম ভাবে দেখা যায় না। বাকিটা মানে শান দিতে হিন্দুত্বে শান দিতে পরিবর্তনের গাড়ি এগোচ্ছে। আমি এখানে একটা জিনিস বলতেই চাইবো, যে সবসময় বলবোই আর কি, যে মানে দ্য ওয়ে ইউ পারসিভ দ্য প্রবলেম, অ্যাকচুয়ালি প্রবলেম লাইজ ওভার দেয়ার। হোয়াট ইজ দ্য পারসেপশন দেন? হ্যাঁ, না পারসিভ, ইউ আর পারসিভিং দেয়ার ইজ আ প্রবলেম। হাউ ইউ আর পারসিভিং, দ্যাটস দ্য প্রবলেম। মানে তোমার হোয়াট ইজ বিজেপিস পারসেপশন সেটা তো জানতে হবে। ইটস ভেরি ক্লিয়ার, ইটস ভেরি ক্লিয়ার। হ্যাঁ, চিরঞ্জিত দা, গ্রামে 70% আছে। আর ওই রথটা নিয়ে যদি হাইওয়েটার পারমিশন নিয়েছে, হাইওয়ে দিয়ে যদি চলেই যায়, তাহলে কেউ আসছে না। কাজে তাদের কাছে দুয়ারে সরকার যেতে হবে, ওরম আর কি পৌঁছতে হবে। এই পৌঁছতে যেতে এই পুলিশ আটকে দিয়েছে। পুলিশ বলছে এখানে তো আইডিওলজি জাস্ট একটু বলতেই হবে, কারণ নাহলে পরে এই যে আমাদের আনএমপ্লয়মেন্টের যে নোশনটা, ওটা ক্লিয়ার হবে না। অ্যাকচুয়ালি দ্য নোশন, হোয়াট ইজ দ্য নোশন অফ আনএমপ্লয়মেন্ট, তার জন্য পুরো মার্কসটাও পড়তে হবে না। সে তো মাও সেদিনও মার্কস পড়েননি, স্ট্যালিনও পড়েননি সম্ভবত, আমি ডকুমেন্টারিতে দেখেছি। তো এই কথা হচ্ছে এই যে হোয়াট ইজ দ্য সিস্টেম অফ ইউর আইডিয়া অ্যান্ড আইডিয়াস হুইচ উইল হেল্প ইউ টু ফর্মুলেট ইউর পলিটিক্যাল থিওরি, ইউর ইকোনমিক্যাল থিওরি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য পলিসি। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্যাট সিস্টেম, সেইটা তো দ্যাট ইজ দ্য আইডিওলজি। মানে আমরা যদিও পোস্ট আইডিওলজিক্যাল একটা এরাতে বিলিভ করছি, মানে আমরা যাচ্ছি, এটা পোস্ট আইডিওলজিক্যাল এরা, কোনো আইডিওলজি মানে সেই এখানে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু কথা হচ্ছে হোয়াট ইজ দ্যাট সিস্টেম, ওটা ক্লিয়ার না হলে তো। আডবাণীর রথ বিজেপিকে বাড়তে হেল্প করেছিল, সেই রথেই আপনাদের ভরসা। হ্যাঁ, রথ এই বিতর্কে না গিয়ে আপনারা পরিবর্তন যাত্রা নাম দিলেন, ধরে নিচ্ছি এটা পরিবর্তন যাত্রা। মানুষের কাছে যাওয়া, এটার প্রয়োজন কেন হচ্ছে? একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে বা নির্বাচনের পরে শুধু মানুষের কাছে যাবেই, তার কথা বলবে, মানুষের অভাব অভিযোগ শুনবে। একটা রাজনৈতিক দলের অফিসে মানুষ কিসের জন্য আসে? আমার বিজেপি অফিসে এসে আমার কাছে কেউ রামায়ণের সুন্দরকাণ্ডের বিবরণ নিয়ে প্রশ্ন করবে? না সেলিমদার সিপিআইএম এর অফিসে কিংবা তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে কোনো একজনকে মুসলিম মানুষ জিজ্ঞাসা করবেন যে ভাই তোমার ওখানে কারবালা ময়দানে কি যুদ্ধ হচ্ছে, তার থেকে শুনবেন। একে বলে বিভাজন। শ্রমিক ভট্টাচার্য একটা শিক্ষিত মানুষের বোঝা উচিত যে হিন্দু মুসলমান করতে যেতে পারে না, এটাই তো ব্যামো। আপনি শেষ করতে চান, শেষ করতে দেন আমার। সুতরাং এই যে টেনে আনা হচ্ছে, এটার কোনো বিষয় নয়। আমরা পরিবর্তন যাত্রার একটা রুট দিয়েছিলাম, সেই রুটটাকে, সেই চিঠিটা আছে, রুটের একটা যুক্তি আছে। আমার প্রশ্ন খুব সহজ, এই রুটের যুক্তি মানুষের কাছে যাবে না। পুলিশ বলছে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাও, বিজেপি বলছে আমরা নওদা হরিহরপাড়া হয়ে যাব। সেভাবেই যাবো তো আমরা, তো মানুষ প্রত্যেকটা জায়গায় যেতে হচ্ছে। তাহলে উনি বলতে পারছেন আসেন, ভোট সাথী নিতে মানুষ আসছে, ভোট সাথী নেওয়ার জন্য তৈরি হয়েছে, এবং সেখানে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী যাচ্ছে না। সেটা এক্সিকিউট করবার জন্য আজকে দিয়ে না পাওয়া শিক্ষকদের ডাকতে হচ্ছে, সরকারি কর্মচারীদের দিয়ে ভোট সাথী হচ্ছে। ওটা তো চলবে, ওই ভোট সাথী কার্ডটা মানুষ বুঝতে পেরেছে 3 মাসের জন্য।
এইবারে যখন হ্যাঁ, ওই যেটা ওটা ওটার নাম ভোট ওটাই সাথী ভোট হচ্ছে। সাথী ওইটাই ভোট সাথী ভোটসাথী ওর ভোট সাথী 3 মাসের জন্য 2016 সালে হয়েছিল 3 মাসের জন্য আচ্ছা, কত টাকা আমরা খরচা করে দিয়ে ছেড়ে দিই না না বিষয়টা হচ্ছে আমরা মানুষের কাছে যাবো না জেলে মরা বুদ্ধি করে ডলার জোর কিন্তু আমি বাড়াতে পারি ভোটের জন্য নয় কিন্তু আমি মুদ্রা জানি, কথা হচ্ছে ভোটের জন্য আমার আয়ুষ্মান মজা কার্ড লাগছে দিচ্ছেন এখন। মজা লাগছে এই জন্যই যখনই কর্ম নিয়ে কথা বলা হচ্ছে তখনই ধর্ম টেনে নিয়ে আসা হচ্ছে। যখনই বলা হলো রাম দিয়ে শুরু করলে প্রথম 10 মিনিট রামে গেল, ঠিক তো, কিন্তু তারপরে শিল্পায়নে চলে এলো, যে শিল্পায়ন এলো তখন বাম চলে এলো, উনি ফুটকি কেটে একটা ফুটকি লাগিয়ে দিলেন, বামকে আবার রাম করে দিলেন, তারপরে এখন রথ চলে এলো। আরে লোকে যখন পথ খুঁজছে, রথ আগের পথ যদি ঠিক না থাকে রথও কিন্তু বিভ্রান্ত করবে। এখন এখন আষাঢ় মাসে রথ হয়, জগন্নাথের রথযাত্রা হয়, মহেশের রথযাত্রা হয়, এখন গাড়ি দেখলে আর গাড়ি থেকে নামি না। ভোটযাত্রা বলুক, রথযাত্রা কেন বলছে? আপত্তি করছি না যখন ভোটযাত্রা, বাংলার রথ থেকে যখন রাজা রানীকে টেনে নামানোর চেষ্টা করছে লোকে পথে, আমরা ওরা সেই ভোটযাত্রা গতিবেগে করছি, নিয়ে আবার একদম ঠিক। পরিবর্তন যাত্রাটা হচ্ছে ভোট যাত্রায় মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা একটা যাত্রা করছি। সেটা তো ভোটকে রাজনৈতিক দল কি করবে? হরিনাম সংকীর্তন করবে। এই প্রশ্নটার একটু স্পেসিফিক উত্তর দিন না যে আপনারা রামদূতে শান দিতে দিতে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নওদায় যাব, সেখানে এত পার্সেন্ট মুসলিম ভোট, এত পার্সেন্ট হিন্দু ভোট, আমি আরো পোলারাইজ করে দিই। মানে ওখানে যখন আমরা নওদা দিয়ে যাব, হরিহরপাড়া দিয়ে যাব, তখন 70% মাইনরিটি আছে, তখন ওদের শান দেওয়া হবে। না না না, উল্টো দিক থেকেও শান দিচ্ছেন তো আপনারা এটাকে আরো ক্লিয়ার করছেন, মার্জিনটা ক্লিয়ার কালকে আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে মিটিং আছে বলে বহরমপুরে, হঠাৎ পারমিশন দেওয়ার পরে রিটেন পারমিশন দিয়েছে। আমাদের পুলিশ আমাদের সঙ্গে কথা বলে পুলিশ সহযোগিতা করেছে। আজকে রাত্রে বলা হচ্ছে বহরমপুরে কোনো যাত্রা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী সভা। পরিবর্তিত রুট দিয়েছে, সেইটা কেন পরিবর্তিত রুট? পরিবর্তিত রুটটাই তো আটকেছে, যেটা পারমিশন দিয়েছে সেই পারমিশনটা। আমাদের অবস্থান পরিবর্তিত নয়। আমাদের রাম তো দেখে লজ্জা পেত যদি থাকতো এখানে, যে এই হলো রামসীতার মন্দির একেবারে এয়ার কন্ডিশন রথ, মানে রামসীতার মন্দির উদ্বোধন করছে। হাঁটতে পারি না আমরা গাড়ি দেখলে গাড়ি থেকে নাবি না। গাড়ি আছে আর গাড়ি আছে, গাড়ি নিয়ে রথের যাত্রা। আমি মিঠুদা বলবেন, আমার শুধু একটাই প্রশ্ন, ধরুন এটা তো সংবিধানের দায়রার বাইরে গিয়ে নয়, একটা রাজনৈতিক দল তার একটা নির্দিষ্ট প্রচার কৌশল ঠিক করেছে, তার মধ্যে থেকে রাজনৈতিক মোকাবিলা বাকি দলগুলো কিভাবে করবে? এটা তো অসাংবিধানিক, আপনারা বলতে পারবেন না? না না, বলছি যে আমরা সবাই অভিমুখটাকে ইচ্ছে করে ঘুরিয়ে দিচ্ছি, ট্র্যাজেক্টরিটাকে বদলে দিচ্ছি। তুমি রথ বলছো, ধর্ম বলছো, রাম বলছো, মানুষ জানতে চাইছে 8 ঘন্টা সম আইন বদলে 12 ঘন্টা কেন হয়ে গেল ওভারটাইম বাদ দিয়ে। মানুষ জানতে চাইছে 100 জনের বেশি হলে পরে ছাঁটাই করা হয়েছে 300 জন হয়ে গেল কি করে। মানুষ জানতে চাইছে ডিজেল পেট্রোলের দাম 100 টাকা লিটার কি করে হয়ে গেল। মানুষ জানতে চাইছে পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়েছে তাদের পুনর্বাসন কোথায় হবে। মানুষ জানতে চাইছে জিএসটিতে 1.5 কোটি মানুষের রোজগার বন্ধ হয়েছে, তারা কোথায় যাবে। মানুষ জানতে চাইছে নোটবন্দিতে 15 লক্ষ লোক কাজ হারিয়েছে, তাদের কাজ কোথায় পাবে। মানুষ জানতে চাইছে যে 2 কোটি করে কর্মসংস্থানের প্রশ্ন ছিল, সেই কর্মসংস্থান কোথায় হলো। আজকে তোমরা ইচ্ছে করে ট্র্যাজেক্টরি ঘুরিয়ে দিয়ে মানুষের দৃষ্টিটাকে অভিমুখ ঘোরাচ্ছেন রথ দেখি। এই মুহূর্তে পৃথিবীর 3টে সমস্যা আরো অ্যাড হবে, এই মুহূর্তে পৃথিবীতে আরো 3টে সমস্যা অ্যাড হবে স্যারের সমস্ত অ্যাডেশন। তার সাথে হচ্ছে যে এনভায়রনমেন্টাল ডিসরাপশন, টেকনোলজিক্যাল ডিসরাপশন অথবা ডিজিটাল থ্রেট, এবং 3 নম্বর হচ্ছে যে ইলিগাল ইমিগ্রেশন ওয়ার্ল্ড ওয়াইড। না সমস্ত রাজনৈতিক দলকে এই 3টে প্রশ্নের উত্তর দিতে হবে তো। শ্রমিক দা, জোশীমঠের ঘটনার পরে এনভায়রনমেন্ট একটা বড় ব্যাপার, ওনারা এখন সাইন করেছেন, বাজেটে তো এনভায়রনমেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ডিজিটাল ডিসরাপশন, শ্রমিক দা আজ থেকে 20 বছর বাদে কোনো ড্রাইভার থাকবে না পৃথিবী থেকে, কোটি কোটি মানুষের চাকরি চলে যাবে। এবারের ভোটের ইস্যুতে আসছে শ্রমিক দা, মানুষের বেসিক নিড থেকে আপনারা মুখ ঘোরাচ্ছেন, ঘুরিয়ে দিতে চাইছেন বলে রথ। মানুষ সেটা মনে না আমি অ্যাড করলাম এই 3টে জিনিস বসে এবং এই 3টে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনের দিকে তাকিয়ে সেই বক্তব্য রাখতে পারেন, কিন্তু দেশের মানুষ এটা মনে করছে না। এই অভিযোগ লাগাতার ধারাবাহিকভাবে করেছেন, এগুলো বক্তৃতার জন্য ঠিক আছে, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। মুসলিম কৃষক কেন মানুষ নয়? কেন অবশ্যই মানুষ। পশ্চিমবঙ্গের কৃষকরা এমএসপি পাচ্ছে না। মোদিজি হালদিয়া আসতে পারেন, ওখানে কৃষকদের সাথে কথা বলতে আজকে না না 1 মিনিট, আজকে রাজ্যসভায় প্রাইম মিনিস্টার কি বলেছে? ঢুকতে দিচ্ছে না। আজকে রাজ্যসভায় প্রাইম মিনিস্টার কি বলেছে? ঢুকতে দিচ্ছে না, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে পালিয়ে পথ পাচ্ছে না। এখানে
প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। কংগ্রেস অতীতে বারবার এই রিফর্মসের কথা বলেছে, মার্কেটের মধ্যে আজকে রাজ্যসভায় বন্ধ করতে বলেছে। আজকে উত্তর চাইলে অতীতে যান কেন? এখন মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তার রোডম্যাপ কি? মানুষকে শিল্পায়নের কথা বলছেন আপনাদের প্রধানমন্ত্রী, রাজ্যে রথ ঘোরাচ্ছে। আজকে রাজ্যসভায় প্রাইম মিনিস্টার কি বলেছে? আজকে রাজ্যসভায় প্রাইম মিনিস্টার কি বলেছে? বলেছে যারা আন্দোলনজীবী, যারা আন্দোলন নিয়ে আঁকড়ে পড়ে থাকে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। ওই কৃষকরা আন্দোলনজীবী, ওই কৃষকদের বিচ্ছিন্ন করতে হবে। কিছু মানুষ আছেন, একদিন গেল না, মানুষ আছেন যারা শাহিনবাগে পৌঁছে যায়, কিছু মানুষ আছেন তাদের এলাকায় তাদের কোনো কাজ নেই, তারা নিজের বাড়ির সামনে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে কোনো মানুষ আক্রান্ত হলে মোমবাতি নিয়ে বেরোতে পারেন না, নিজের রাজ্যে গণতন্ত্র খুন হলে মানুষকে অভিযোগ পাল্টা অভিযোগ আপনাদের থাকবে, কিন্তু জনতার কোনো প্রশ্ন আছে কিনা আমি আসব প্রত্যেকের কাছে। কারণ প্রশ্ন প্লিজ শুনে নি আমরা জনগণের প্রশ্ন। প্লিজ আমার প্রশ্ন সেলিম সাহেবকে। আচ্ছা সেলিম দার জন্য প্রশ্ন প্লিজ প্লিজ আবার প্রধানমন্ত্রী শুনেনি। হ্যাঁ সেলিম সাহেবকে আমার প্রশ্ন, যে মোদি বলেছেন যে বাম কংগ্রেস তৃণমূল একজোট, আবার ওদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে বাম কংগ্রেস বিজেপি একজোট, তাহলে এটাকে আমরা কি বলবো, যে জোট না ঘোট? না, এটা মোদি বলেছেন বা মমতা বলেছেন বলে নয়, তার মানে আছে যারা বলছিল যে বাম নেই, কংগ্রেস নেই, শুধু বিজেপি আর তৃণমূল আছে, স্প্লিট উইন্ডো দিয়ে টেলিভিশন যেটা করেছিল সেটা নয়। আসলে মমতা বলুন বা মোদি বলুন, বাম বা কংগ্রেসকে অস্বীকার করতে পারছেন না, ঠিক তো? ওই যে 50-50 বিস্কুট আছে না, আদা মিঠা আদা নমকিন, দুজনেই 50% ঠিক বলেছেন যে বাম এবং কংগ্রেস আছে। এবার তৃণমূল বলছে বিজেপির দিকে ঠেলছে, বিজেপি তৃণমূলের দিকে ঠেলছে। এটা মোদি নতুন কথা বলেননি, মমতা সবসময় বলেন যে ওই সব আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন ষড়যন্ত্র করছে। আরে ওরা সব দিল্লিতে গোপন বৈঠকও হচ্ছে, নরেন্দ্র মোদি বলেছেন দিল্লিতে গোপন বৈঠক করছে। কৃষক সভায় যখন আন্দোলন করছে বিজেপি আরএসএস ছাড়া সবাই জড়ো হয়েছে সেখানে। যদি আপনি আজকে দেশের রাজনীতিটাকে দুটো ফ্রন্টে বিভাজিত করেন, কমিউনাল ফ্রন্ট এবং সেকুলার ফ্রন্ট, তাহলে বাম কংগ্রেস তৃণমূল সেকুলার ফ্রন্টে আছে, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো দ্বিমত নেই। সংবিধান বাঁচাবার প্রশ্নে, দেশের সেকুলার ডেমোক্রেসি বাঁচাবার প্রশ্নে, নিশ্চয়ই বৃহত্তর প্রশ্নে কংগ্রেস সিপিএম বাম এক জায়গায় আছে। আমরা মৌলবাদী শক্তিকে পরাজয় করার ক্ষেত্রে এক। মানুষ কেন বিশ্বাস করবে আপনাদের? আপনাদেরকে ভোটটা দেবে কেন? বিকল্প কেন আপনারা? যদি আমরা সংখ্যালঘু ভোটই ধরে নিই, মুর্শিদাবাদে মূল ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। আমরা একটু আগে দেশে নিজের অঙ্ক করছে, তোমার কথা আমার কথার জন্য ওয়েট না, সেটা কেন আপনারা কি করে বিকল্প হবেন সেটা তো বোঝাতে হবে মানুষকে। আমি বুঝবো, কিন্তু তার আগে আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা সফর আরো গুরুত্বপূর্ণ শ্রমিক নামে আসবো। মুখ্যমন্ত্রী আসছেন, আমরা দেখাচ্ছি। না না দেখুন, মমতা মালদায় যাচ্ছেন, উত্তর দিনাজপুরে যাচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। একজন প্রশ্ন করেছিলেন সংখ্যালঘু এখানে ডমিনেন্ট ফ্যাক্টর। আসুন একবার আমরা দেখে নিই শুধু মালদার চেহারাটা। সেখানে যতগুলো 12টা বিধানসভা কেন্দ্র রয়েছে 2019-এর ফলে আমি একটুখানি হিসেবটা বলে দিই। তৃণমূল দুটোতে এগিয়ে রয়েছে, এটা মন্দের ভালো বলতে পারি, কারণ 2016-তে তৃণমূল খাতাই খুলতে পারেনি মালদায়। বিজেপি এগিয়ে রয়েছে 2019-এর ফলের ভিত্তিতে 6টা এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 4টে। এবার উত্তর দিনাজপুরের হিসেব। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, সেখানে 9টা, উত্তর দিনাজপুরের 9টা আসনের মধ্যে 5টাতে এগিয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপি এগিয়ে রয়েছে 4টেতে, এটাও 2019-এর ফলের ভিত্তিতে। এই যে জেলা সফর বারবার, মালদা কেন আসুন আমরা দেখি। মালদা কেন? 2016 বিধানসভা ভোটে তৃণমূলের হাত খালি ছিল, খাতা খুলতে পারেনি, বড় শূন্য ছিল তৃণমূলের ঝুলিতে মালদায়। এই মালদা গণিগড়, এই মালদা কংগ্রেসের গড়, গণিগড়, কোতোয়ালি, মালদা মানেই তাই ছিল, কংগ্রেসের ঘাঁটি ছিল এই মালদা। সংখ্যালঘু ভোট এখানে 51%, সেই মালদা তৃণমূলের ভরসা সংখ্যালঘু ভোট। মালদা কি তাহলে এই কারণেই বাঁচলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘু ভোট কাটতে পারে মিম, এখানে ফ্যাক্টর রয়েছে। সংখ্যালঘু ভোট এখানে মিম যেমন ফ্যাক্টর, তেমনি যদি ভোট কাটে তাহলে বিজেপির লাভ, তৃণমূলের চাপ। আর কি ফ্যাক্টর রয়েছে মালদায়? বাম কংগ্রেস জোট, মালদায় বাম কংগ্রেস জোট। আর এই যখন বাম কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব, অবশ্যই
সেটাও কিন্তু মমতার একটা দাওয়াই গোষ্ঠীদ্বন্দ্ব তিনি কিভাবে রোখেন। আমি এবার একদম নির্দিষ্ট প্রশ্ন, বাম কংগ্রেস জোট, চন্দ্রিমাদির কাছে প্রশ্ন, মুসলিম ভোট, মাইনরিটি ভোট, মালদা মুর্শিদাবাদ ডমিনেট যে জেলাগুলো, যদি ভোট কাটে সেখানে মিমের ফ্যাক্টর, আমরা জানি না আব্বাসের সঙ্গে আলাপ আলোচনার স্তরে রয়েছে পুরোটা। আমরা মনে করি না, তোমরা মনে করছো মিম একটা বিরাট ফ্যাক্টর, এটা কিন্তু বিহার না, বাম এটা কংগ্রেস বাংলা। ভোট। এসব নিয়ে বলে লাভ হবে না। চন্দ্রিমাদি, মালদা মুর্শিদাবাদে আপনাদের প্রতিপক্ষকে বিজেপি না বাম কংগ্রেস জোট? না, বাম কংগ্রেস জোট তো আগে থেকে এটা তো ডিক্লেয়ার্ড জোট, এটা তো ডিক্লেয়ার্ড জোট। হ্যাঁ, ওরাই তো লড়ছে, মমতা ব্যানার্জি তো যাচ্ছেন, তো যাচ্ছেন, মমতাই তো যাচ্ছে। আবারও বলছি, মমতা ব্যানার্জি প্রত্যেক বছর সমস্ত জেলায় ঘোরেন, সব জায়গায় যান। তুমি যদি তার থেকে একটাকে বার করে নিয়ে বলো যে এটা এসসি এসটি অথবা মাইনরিটি, আই জয়েন ইস্যু দেয়ার, এটা হয় না। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। ডু নট ট্রাই টু ক্রিয়েট এ ডিভিশন। নির্দিষ্ট প্রশ্ন, মালদা মুর্শিদাবাদে কংগ্রেস ভোটার, ডেডিকেটেড কংগ্রেস কর্মী রয়েছেন, সেখানে যদি সত্যি কংগ্রেস ভোট কাটতে পারে, বাম ভোট কাটতে পারে, মাইনরিটি ভোট, তৃণমূল চাপে পড়বে কি পড়বে না? কিসের জন্য চাপে পড়বে? কিসের চাপ? চাপের কোনো কারণ নেই। এবং ভোট, যেটা আমি একদম মিঠুদার সাথে একমত, মানুষ ভোট দেখে দেবেন। এই যাওয়াটা কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোড়াটা এইটার উপর নির্ভর করে না। কোথায় মিম আসছে, কোথায় আব্বাস সিদ্দিকী আসছে, এসব নিয়ে এটা বিহার কিংবা অন্য রাজ্য নয়, এটা বাংলা। সুতরাং এইগুলো কোনো ফ্যাক্টর নয়। এইটাকে ভেবে এবং ওরা কাটলে মাইনরিটি কেটে নেবে, এসব ভাবার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং মানুষ মাইনরিটিকে কি লোকে বোকা ভাবে নাকি? মাইনরিটি তো বোকা নয় যে যা বোঝাবে তাই বোঝাবে। মেজরিটিও যেমন বোকা নয়, মাইনরিটিও তেমনি বোকা নয়। মানে তৃণমূলের লক্ষ্য মাইনরিটি ভোট নয়, তৃণমূল বাংলা মুর্শিদাবাদে ভোট কাটা গেলে চাপে পড়বে না, মানুষ ভোট দেবে। আমরা এবার উত্তর দিনাজপুরের হিসাবটা দেখবো, তারপর আবার আলোচনায় ফিরবো। উত্তর দিনাজপুরে ফ্যাক্টর কি? প্রিয়রঞ্জন দাসমুন্সির জেলায় উত্তর দিনাজপুর বরাবরই কংগ্রেসের গড়। 2019 লোকসভা ভোটে উত্তর দিনাজপুরে পদ্ম চাষ হয়। 2019-এ রাজবংশীদের সমর্থন বিজেপির দিকে যায়। কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূল জয়ীও হয়। সুতরাং উপনির্বাচনে রাজবংশীদের সমর্থন তৃণমূলকে, মানে জেনারেল ভোটে একরকম, উপনির্বাচনে একরকম। উত্তর দিনাজপুরে ঘাসফুল ফোটাতে তাই মরিয়া, বিশেষ করে উৎসাহ পেয়েছে তৃণমূল এই উপনির্বাচনের পরে। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবে না, এক্ষুনি ফিরছি। বিরতির পর আবার জনতার দরবারে, জনতাকে সঙ্গে নিয়ে আমি পিউ আবার হাজির হয়ে গেছি নিউজ 18 বাংলার এই স্পেশাল শোতে। আমার সঙ্গে 6 জন অতিথি রয়েছেন। ব্রেকের আগে ঠিক যেখানে থেমেছিলাম, আমি সেলিমদার কাছে আসবো। সেলিমদা, জোট একটা বড় ফ্যাক্টর, এবং এবারে বাম এবং কংগ্রেসকে তৃণমূল আর বিজেপি উভয় পক্ষই এত মরিয়া হয়ে চাইছে, উভয় পক্ষই বলছে আমাদের দিকে এসো, আমাদের দিকে এসো। তো আপনারাও কোথাও একটা ইম্পর্টেন্স পাচ্ছেন এবং মানুষের কাছ থেকে রেসপন্স পাচ্ছেন। হোয়াট ইজ ইয়োর এক্সপেকটেশন মুর্শিদাবাদে, মালদায়? শুধু মালদা মুর্শিদাবাদে কনসেন্ট্রেট করছে কেন? গোটা রাজ্য এক। এখানে কংগ্রেসের ঘাঁটিটা আবার বলি, এখন গোটা দেশে দেখেছো, রাজ্যে দেখেছো, ঘাঁটি বলে কিছু নেই, পার্মানেন্সি বলে কিছু নেই রাজনীতিতে। কারণ 2016-তে যা ফল হয়েছিল 2019-এ তা হয়নি এ রাজ্যে। 2019-এ যা হয়েছে তাই 2021 হবে, কোথায় ঠিক হয়েছে? তোমাদের মুশকিল হচ্ছে সবাই 19টাকে বেস ধরছো। 19-এর পরে একটা 20 এসছে, তারপরে 21 আছে। 2020 খেলা হয়েছে। লকডাউনের সময় বিজেপি তৃণমূল লকআউট ছিল, তখন আমরা মাঠে ছিলাম, লড়েছি, মানুষের পাশে ছিলাম। এই জন্য বামপন্থীদের হাসবে নেই। সেলিম সাহেবের কথা শুনলে লোক হাসবে। এখন রাস্তায় স্টুডিওতে লোকই তো সঙ্গে নেই, গোটা রাজ্য এখন হাসছে মমতা ব্যানার্জি হাসপাতালে। লোকই তো নেই, তার নিচে নেবেও 10 কোটি মানুষ। আমার কথা বলতে দিন, রোজই তো বলেন, আমার কথা বলতে দিন। আপনিও এক, গুরুত্ব পাচ্ছে কেন? এই যে এখন হাজার হাজার লাখ লাখ মানুষ, পরিযায়ী শ্রমিক হোক, বেকার ছেলে মেয়ে হোক, এই যে আজকে আমি এখন এলাম, শিক্ষকরা চাকরি পায়নি, টেট পাস করে, আপার প্রাইমারি পাস করে সব বসে আছে। সেখানে দাঁড়িয়ে 2 কোটি চাকরির কথা বলেছিলেন ওনারা, কালো টাকা ফেরত আনবে বলেছিলেন বিজেপি, কিন্তু লোকে বুঝেছে এটা আপনাদের যুক্তি খুব স্পষ্ট, কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্য কি করে হবে? আপনারা বলছেন সেটা তো বায়বীয় স্তরে মানুষকে সত্যি বিশ্বাস করছে। আপনারা একটা জোট দেখাচ্ছেন সেই কংগ্রেসের সঙ্গে, যার বিরুদ্ধে আপনারা বহুবার সোচ্চার হয়েছেন। কোনোবার, আমি মিঠুদার কাছেও একই প্রশ্ন করব, কোনোবার শেষ করতে দাও, লোয়ার লেভেল সম্পৃক্ত হয়। আমার কথা শেষ করতে দাও, শেষ হয়নি। বিশ্বাস কেন করবেন? আমার কথা শেষ করতে দাও। হ্যাঁ, বলুন। মানুষ কেন বিশ্বাস করবে? তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করছো, কারণ
তোমরা যে টেলিস্কোপে দেখছো বা মমতারি যে দূরবীন দিয়েছে সেই দূরবীন দিয়ে যারা দেখছে তারা দেখতে পাচ্ছে না মানুষকে। জেলায় জেলায় প্রত্যেক দিন তো মানুষ রাস্তায় নামছে। এই 11 তারিখে ছাত্র যুবরা নামবে, নবান্ন অভিযান হবে। কৃষকরা যেমন তোমরা দেখতে পাচ্ছ না কৃষককে লাখ লাখকে, সেরকম তোমরা দেখতে পাচ্ছ না ওই বেকার ছেলে মেয়েদেরকে। না এটা তারা হচ্ছে এটা- আসল। না না আর বিশ্বাসযোগ্যতা এই জন্যই 2019 আপনারা একই যুক্তি বলেছিলেন, কিন্তু তার ফল কিছু 2016-তে তোমরা একই যুক্তি বলেছিলে। তোমরা মানে কিন্তু আপনি কাকে বলছেন? মিডিয়া, মিডিয়ার কাজ মিডিয়া, দেখানো, আমরা মিডিয়া। কৃষকও দেখাচ্ছি, আমরা না, আপনাকে প্রশ্ন না, করছি না, সেলিম। 2016-তে না, না। কেউ বলেনি যে বাম এবং কংগ্রেসের জোট এত কাছাকাছি চলে আসবে ক্ষমতার। এটা এক। নিশ্চিতভাবে বলেছি, কিন্তু নিশ্চিত- আসল কথা হচ্ছে নিশ্চিতভাবে বলেছি। আসল কথা হচ্ছে কোনো যে মানে ধোঁকা হয় না। দেওয়া হয়েছিল মানুষকে, মানুষ বারবার ধোঁকা খায় না। আর বিশ্বাসযোগ্যতা এই জন্যই বলছি, তোমরা হিন্দু, মুসলমান, তপশিলি, আদিবাসী, রাজবংশী বলে ভাগ করছো, আর লোকে কাজ, কর্মসংস্থান, আমরা ভাগ শিল্পায়ন, করছি না সেলিম দা, আমি আবার মেনশন করছি। আপনি দেখেন সারাক্ষণ ধরে কিভাবে আমি এটা রথ হচ্ছে, শুনছি, এটা রাম fact। শুনছি। সেলিম দা এটা ফ্যাক্ট, আমরা ফ্যাক্ট তুলে ধরছি, কোনটা আমরা fact? দেখাচ্ছি মানে কোনটা আমরা fact? বাধ্য হচ্ছি দেখাতে। কোনটা ফ্যাক্ট? গোটা রাজ্য এই জন্য ব্যস্ত, পরিবর্তন মমতা ব্যানার্জি যাত্রা বাংলা fact। যাচ্ছেন, মুর্শিদাবাদ যাচ্ছেন। পরিবর্তন যাত্রা তোমরা fact। জোর করে খাওয়াচ্ছ। গোটা রাজ্য এই জন্য ব্যস্ত যে রথ নেমেছে বলে। গোটা মানুষ চাইছে পথ কোনটা হবে, মানুষ চাইছে কাজ কোথায় হবে। বেকার ছেলে মেয়েরা যে কাজ পায়নি সে কাজ খুঁজছে, যে রেশন কার্ড পায়নি সে রেশন খুঁজছে। নিশ্চয়ই। কিন্তু তোমরা খাওয়াচ্ছ যেন ধর্ম ছাড়া আর না কিছু না নেই। সেলিম দা আপনি এটাকে বলছেন এভাবে, অবশ্যই। কিন্তু আমরা তো সেই প্রশ্নটাই করছি যে কাম না রাম, আমরা এই প্রশ্ন দিয়ে শুরু করলাম শ্রমিক দাকে। না, যতবার কামের কাম কথা না আসছে রাম। ততবার রামে চলে যাচ্ছে। সেটাই তো বক্তব্য, তার মানে কারণ ফ্যাক্টটা বারবার মোদি রামে নিজে চলে বলেছেন, যাচ্ছে। আচ্ছা, মোদি বলছেন, প্রধানমন্ত্রী ফুটবলের উপমা দিলেন। আচ্ছা, ফুটবলে বলছেন রাম কার্ড দেখাচ্ছে, ফুটবলে কোনদিন রাম কার্ড হয়েছে? লাল কার্ড হয়েছে। দেশের মানুষ যখন, রাজ্যের মানুষ তৃণমূলকে লাল কার্ড দেখাচ্ছে, তখন ওরা রাম কার্ডে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটাই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের সব কার্ডই তো মানুষ লাল। রাম কার্ডে ভরসা রাখবে না, বছরে বছরে লাল কার্ডটা জেলা সফরে ভরসা রাখবে না, কেন কংগ্রেস বামে রাখবে? তুমি বলছো যে আপনারা কিসের ভরসা করছেন বা কি কতটা ভোট টোট পাবেন। আমি তার একটু এগিয়ে বলতে চাই যে এবারের নির্বাচনটা একটা মামুলি নির্বাচন নয়, এবারের নির্বাচনটা একটা আন্দোলন। আন্দোলন, একটা দেশের সংবিধান বাঁচানোর আন্দোলন, একটা দেশের সেকুলার এথোসটাকে বাঁচানোর আন্দোলন, একটা বার্তা দেওয়ার আন্দোলন। যে এইভাবে সারা দেশটাকে মৌলবাদী স্লোগান দিয়ে মানুষের, গাজিয়াবাদ স্টেশনে একটা খুব ভালো স্লোগান লেখা আছে হিন্দিতে। মানে হ্যাঁ, আপনি বলছেন এটা তো বলি, লোকসভা বলি, বলি। নয়। তোমার ভালো লাগছে না বোধহয়, বলি ওদের ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে একটা স্লোগান লেখা আছে গাজিয়াবাদের দেওয়ালে, রোজি রুটি কি লড়াই কো দাড়ি ওর চটি মে ঘুমা দিয়া। রুটি রুজির লড়াইটাকে দাড়ি আর চটিতে ঘুমিয়ে দেওয়া। চটি মানে তো জানো তো টিকি, মানে দাড়ি আর টিকিতে ঘুরিয়ে দিয়েছে। তো সেই লড়াইটাকে রুজি রুটির লড়াইয়ে কনভার্ট করার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে কিভাবে অ্যাসেস করছো দরকার নেই, কিন্তু পাশের রাজ্য বিহারে তেজস্বীকে কেউ কিন্তু গুরুত্ব দেয়নি। মোদির সামনে, নীতিশের সামনে তেজস্বীকে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু তেজস্বী জাতপাতের স্লোগান ভুলে, জাতপাতের স্লোগানকে পাশে সরিয়ে রেখে কর্মসংস্থানের দাবি নিয়ে লড়ে অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিল। গভীর রাতে যদি পোস্টাল ব্যালট গোনা না হতো, তাহলে সরকার আজকে তেজস্বীর হয়, তাহলে নীতিশের সরকার হয় না। নির্বাচন কমিশন শোনেনি, আদালতও শোনেনি। ফলে আজকে তবুও বিহারে এই লড়াই, এই আন্দোলন বিহারে একটা দুর্বল সরকার আর শক্তিশালী বিরোধী দল দিয়েছে। আমি যদি সরকারও না করতে পারি, আমার একটা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন আছে টু সাস্টেইন দি ডেমোক্রেটিক এথোস অফ দিস কান্ট্রি। এটা ভোট নয়। অ্যাবসলিউটলি, একেবারেই আন্দোলন। কারণ প্রত্যেকটা ইস্যু আস্তে আস্তে তৈরি হয়েছে, জড়ো হয়েছে। যেভাবে গ্যাসের দাম, পেট্রোলের দাম, তেলের দাম বেড়েছে, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, ডিম যেভাবে 10 টাকা করে কিনতে হবে একটা ডিম, সেই সময়টাতে এমন একটা সময় এসছে যখন কেউ কিছু খেতেই পারছে না। আনাজের দাম যেখানে পৌঁছে গেছে, সিম্পল অঙ্ক, সাধারণ মানুষের কাছে এইগুলো ইম্পর্টেন্ট। ওটা সেটা সোনার দাম কোথায় উঠলো না বলে সাধারণ মানুষের কাছে ইম্পর্টেন্ট তো বটেই, কিন্তু সেটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? সবার জন্য পেনশন, আমাদের আন্দোলন, অনেকে বলছেন আন্দোলন হচ্ছে স্বাস্থ্য সাথী সবার জন্য, ফাইন, হেলথ সবার জন্য, প্রত্যেকের জন্য, কিন্তু অ্যাকাউন্টে রূপশ্রী, কন্যাশ্রী সবার জন্য। সেটা আপনাদের ভাষা। হেলথ ফর অল, ওনাকে গিয়ে দেখো, ওনার বাড়ির পাশে লোক কিন্তু নিয়েছে, মানে উনি হয়তো ওই একটা স্কিমে
আছেন কারণ উনি একজন জনঅরণ্য সত্যজিৎ রায় জনঅরণ্য মনে পড়ে গেল। বলে লাভ নেই। এই যে করে বাংলার মানুষকে অপমান করছেন, সাহিত্য ছাড়া পলিটিক্স হয় না, এটা আমার বিশ্বাস। সাহিত্য ছাড়া পলিটিক্স হয় না। মানুষকে অপমান করছেন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে। এই যে কথা বলা, এই কথা কিছু করেনি না, বলতে হবে তো এই কথা। 60 বছরের উপরে প্রত্যেকটা মানুষকে পেনশন দেওয়া, কেউ ভাবতে পারবে, কেউ কল্পনা করতে পারবে? এটা তো পার্মানেন্টলি দেওয়া হবে। 1355টা ডাক্তার অ্যানাউন্সমেন্ট ভোটের 2 মাস আগে কেন? 55 আমরা 4000 করেছি। জনঅরণ্যে সোমনাথ ইন্টারভিউ দিতে গেছে, সোমনাথকে জিজ্ঞাসা করা হচ্ছে চাঁদের ওজন কত। দেখো অ্যাবসার্ডিটি কোন লেভেলে, 1976 সম্ভবত। হ্যাঁ, ওই অপু কলকাতা ট্রিলজি সত্যজিৎ রায়ের লাস্ট ছবিটা। ওই পাস করা ছেলে, ইউনিভার্সিটি থেকে পাস করা, কিচ্ছু বদলায়নি সমাজ, জাস্ট আজকেও বদলায়নি। 45 বছর আগে ঠিক এক জায়গায় যে এই হলো যে চাকরি ব্যবসায় ইউনিভার্সিটি থেকে পাস করে চাকরিতে গেছে, পায় না একটা ব্যবসা হিসেবে ব্যবসা করে দেখা গেল যে তুমি যদি ক্লায়েন্টের দুর্বলতা না বুঝতে পারো, খুঁজে পাও, তারপরে তুমি ব্যবসা করতে পারবে। অর্থাৎ তোমার দুর্বলতা হচ্ছে আমার ব্যবসা, আমার মূলধন। বাবু তারপর আবার একটা ইন্টারভিউ দিতে গেল, মানে মানুষের ধর্মের প্রতি দুর্বলতাকে ব্যবসা করছে বিজেপি। সেই সময় ছিল না। আমি সাহিত্যের কথা বলছি, আমি সিনেমার কথা বলছি। দাও আরে এটা শেষ করতে দাও। তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে, যেহেতু ওকে চাকরিটা দেওয়া হবে না, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে চাঁদের ওজন কত। এটা কি কত তখন বলছি। এবং তার আগে সিকোয়েন্সটা যদি খেয়াল করতে, আমি জাস্ট ওই স্যারের কথা শুনতে শুনতে জাস্ট চলে হয় না, ছবির মতন চলে আসে। তার আগে সিকোয়েন্সে সোমনাথের বাবা সোমনাথকে জিজ্ঞাসা করছে, এই যারা চাকরি পেল না এদের কাছে দুটো রাস্তা খোলা আছে, একটা রাস্তা হচ্ছে অসৎ পথে যাওয়া, আর একটা রাস্তা হচ্ছে বিপ্লব করা। এবং বলছেন তাকে বিপ্লব করার সময় এই সমাজে বিপ্লবও সফল হয় না, এটা বলছে সোমনাথের বাবা। চাকরি তো হবেই না, বিপ্লবও সফল হয় না সোসাইটিতে। বিপ্লব সফল হবে 76 সালের কথা। মানুষ তো উন্নত জীবনের স্বপ্ন দেখবে, ওই যে অসৎ পথ অথবা এবং সেই পথে পৌঁছতে মানুষ বিপ্লবের স্বপ্ন দেখবেন। আশায় বাঁচে চাষা, সোজা কথা। দুয়ারে সরকার নিয়ে ঘুম উড়ে গেছে, তাই সেলিম সাহেবরা এসব বলছেন। কারণ কটা হাসপাতাল করেছিলেন, ওনাদের মুখে মানায় নাকি? ডাক্তার ছিল 1355টা এই বাংলার জন্য, সিট ছিল, এখন সেটা 4000 হয়েছে। ওনাদের মুখে মানায়? এখানে ছিল 58000 বেড, এখন সেটা 85,000 হয়েছে। এগুলো কি মানায়? এটা ঠিক। মোদি প্রথম পলিটিক্যাল ক্যাম্পেইনে বলছেন বাম এই করোনা কালে কোথায় গেছিল? বাম আমলে এটা থেকে ভালো ছিল। লকডাউনের সময় কোথায় ছিলেন আপনি? সেলিন্দা খুঁজে পাওয়া যায়নি। আমি ছিলাম। মানুষ যখন অ্যাম্বুলেন্স চাইছে, কে বলেছে আমরা রাস্তায় নেমে আছি? আপনি আমাদের রাস্তায় শেখাবেন না। আমরা রাস্তায় নেমে আছি। এই যে যারা করছে তারা বলে সরকার। শুনুন, এখানে একটা রাজ্য দেখাও, তুমি একটা রাজ্য দেখাও যেখানে সমস্ত সরকারি চিকিৎসা ব্যবস্থা ফ্রি, তার উপরে বড় মিথ্যা হয় না। এর চেয়ে মিথ্যা আপনি বলছেন? আপনার মুখে এই সমস্ত অসত্য কথা মানায় না। সেলিম সাহেব, আপনার অনেক ছেড়ে দাও। কথা ছিল একটা ছোট্ট প্যারামিটার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি কলেজ মিলিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা প্রায় 45,000। গত শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল 14,000, তাও অত্যন্ত কষ্ট করে। তাদের মধ্যে যারা কোর যে সাবজেক্ট আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সেখানে 50% স্টুডেন্ট, বাদবাকি যারা সফটওয়্যার বা বিভিন্ন যেখানে যাচ্ছেন তাদের 70% চলে যাচ্ছে দক্ষিণমুখী হয়ে। তো এ রাজ্যে কোনো বড় শিল্প নেই, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, যেটা আছে সেটা শুধুমাত্র ভাষণ। আজকেরই যে অভিনব ঘটনা সেটা হচ্ছে, আমরা এতদিন কি জানি, প্লিজ দিদি দিদি absolutely আমার ছেড়ে দাও, আমার এমনি কমজোরি লোক। আমরা এতদিন শুনেছিলাম কি, আমরা এতদিন শুনেছিলাম ভাষা নেই, খালি বাংলা। প্রস্তাবিত, 3টে শব্দ ছিল। প্রস্তাবিত মানে আমাদের প্রস্তাবিত বিনিয়োগ কত হলো, বাস্তবায়িত বিনিয়োগ কত হলো। আজকে মুখ্যমন্ত্রী নতুন শব্দের উদ্ভাবন করলেন, সেটা হচ্ছে সম্ভাব্য বিনিয়োগ। সম্ভাব্য বিনিয়োগ হচ্ছে 72,200 কোটি টাকা, মানে এটা করলেন ইমাজিনারি একটা ফিগার। আর তার সঙ্গে যখন দেখা গেল, আর তার সঙ্গে কর্মসংস্থানের অসাধারণ মানে 3,26,500, এটা দিয়ে মানুষ বুঝতে পারছে। বলি যে শ্রমিক বাবু বোধহয় প্রধানমন্ত্রী যে সদনে ছিলেন, সেখানে অর্থমন্ত্রী কেন্দ্রে যে বাজেটটা দিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে দেখলাম 137% নাকি বেড়ে গেছে। তো সেটা দেখা গেল কি, যে আগে 82,000 কোটি টাকা ধার্য ছিল, এখন নাকি 2,24,000 কোটি টাকা ধার্য হয়েছে।
তার মধ্যে হবে না জল না খেলে ভালো করে ভালো জল না খেলে মানে স্বাস্থ্য রক্ষা করা যায় 60,000 কোটি টাকা ওর মধ্যে প্রত্যেকের বক্তব্য শুনে কি মনে হয়? হাসছেন প্রত্যেকে। মানুষের কাছে বিশ্বাসযোগ্য হট, আমি জানি না, নরেন্দ্র মোদী এসে আমার দুজনের কাছে প্রশ্ন, সেলিমদা আর চন্দ্রিমাদি বলছেন বাম আমল এই আমলের থেকে ভালো ছিল। চন্দ্রিমাদিরা এর কি উত্তর দেবেন? এটাকে আপনি কিভাবে দেখছেন? ওইটার জন্যই তো আমি আসবো সেলিমদা, ওইটার জন্যই তো লাল কার্ড রাম কার্ড হয়ে গেছে। এটা তো আর বলার দরকার নেই, সেলিম সাহেবের আবার রাগ হয়ে যাবে। মানে এটা রাগ হলে তো কিছু হবে না। রাম হয়েছে বলে এটা হচ্ছে মোদী, সেলিম বলছে সেটা তো হচ্ছে। কিসের? তুমি এত জায়গায় বর্ধমানের খবর রাখো তুমি? চন্দ্রিমাদির পার্টির একজন মন্ত্রী তিনি করে রামসীতা মন্দিরের উদ্বোধন করেছেন 4 দিন আগে। করতেই পারে, তার অসুবিধা কি? আবার রামে চলে আমরা রাম সীতা করি, যখনই বমের কথা আসে তখনই জোর করে রামে চলে যায় এরা। খালি জয় শ্রীরাম, সীতা বাদ দিয়ে দিয়েছে। আমাদের সিয়ারামের মন্দির ওপেন করতে পারে। আমি ছোটবেলায় জানতাম আমাদের বাংলায় সবচেয়ে বড় শব্দটা ছিল শিবরাম, তাতে একটাতে শিবও ছিল রামও ছিল, তারপরে ছিল রামকৃষ্ণ, রামও ছিল কৃষ্ণ ছিল। এরা কোত্থেকে কথা জোগাড় করে নিয়ে আসছে? তুমি যে প্রশ্নটা করছিলে, মোদিজি বলেছেন যে চেয়ে বাম আমার ভালো ছিল। মোদিজির কথা কেউ সিরিয়াসলি নেবে না, কারণ ইনি যখন 2014 নির্বাচনে এসেছিলেন তখন বলেছিলেন যে 34 সাল মে গड्ढा खोद दिया है, दीदी को तो कुछ समय देना पड़ेगा गड्ढा भरने के लिए। কার এক একদিন তখন যে স্ক্রিপ্ট লিখতো সে এখন ছাড়াই হয়ে গেছে, এখন নতুন স্ক্রিপ্ট লিখছে। ওরা তো নিজের কথা নয়। দ্বিতীয়ত 14 সালে এই বক্তৃতা নরেন্দ্র মোদী ভিডিও আছে, সবাই জানে। আমি তখন বলেছিলাম উনি একজন ভালো সেলসম্যান। আমি তখন জানতাম না দেশ বেচবেন, এলআইসি বেচবেন, ব্যাংক বেচবেন, কারখানা বেচবেন। আমি তখন বলেছিলাম উনি ভোট বেচছেন। আপনারা কত কি করেছেন এখানে? আপনারা আজকে চুক্তি চাষের বিরোধিতা করছেন। আপনাদের সময় থেকে আপনারা পেপসিকোর জন্য আইন পরিবর্তন করেননি, আপনাদের শরিক দলেরা বিরোধিতা করেছে। ডায়মন্ড কোনামলে করেছে। আজকে আপনারা বিলম্ব আপনি বলুন তো আপনাদের বিজেপি কথা বলুন, বিজেপি একাদশের কজন বিজেপি আছে আর কজন তৃণমূল আছে এটা বলে দিন তো। বিজেপি একাদশের কজন আছে? ফুটবলের কথা বলেছিলেন টিমে, প্রধানমন্ত্রী জিজ্ঞেস করুন। উনি শুভেন্দুকে পাশে বসে বলছেন নন্দীগ্রাম में जो लोग गोली चलाया वो लोग को बदनाम कर रहे। अरे जो गोली चलाया उसको तो बाजू में बैठा के रखियो। উনি আত্মঘাতী গোল করেছেন ফুটবলের। মিঠুদা, না তুমি একটু আগে বললে যে প্রোগ্রামটা 9:30 পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছে, সেজন্য আমি একটু সুযোগ নিয়ে একটু মৌলিক কথা বলতে চাই এগুলোর বাইরে। আমি যখন লালুর তৃতীয়বারের শাসন তখন পাটনা গিয়েছিলাম। একটা গবেষণাধর্মী সংস্থা আছে আদ্রি, তার চিফ হচ্ছেন ডক্টর শৈবাল গুপ্ত, পাটনা ইউনিভার্সিটির প্রফেসর। তাকে বললাম যে বিহার এত ম্যাল গভর্ন, ম্যাল অ্যাডমিনিস্ট্রেট, তারপরেও লালু বারবার যেতে কেন? উনি বললেন মিস্টার রায় আপনি তো পশ্চিমবাংলার লোক, আপনারা খুব প্রগতিশীল, খুব এনলাইটেন্ড। আপনার রাজ্যে কলকাতা ছাড়ুন, দক্ষিণ কলকাতা না হলেও কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া যায় না। দক্ষিণ কলকাতার লোক না হলে মুখ্যমন্ত্রী হওয়া যায় না। বিহারে আজকে লালু বদলাবে, আরেকটা শ্রীকৃষ্ণ সহায় কিন্তু চিফ মিনিস্টার হবে না, আরেকটা বিনোদানন্দ ঝা কিন্তু হবে না, আরেকটা জগন্নাথ মিশ্র কিন্তু হবে না। বিহারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই যে আমরা আজকে গল্প করছি মতুয়া, আদিবাসী, রাজবংশী, এই যে গল্পগুলো করছি না, এটা একটা সোশ্যাল রামলিং শুরু হয়েছে। যে যেহেতু এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হয়নি, যেটা ইউপিতে মুলায়মের নেতৃত্বে হয়েছে, যেটা বিহারে লালুর নেতৃত্বে হয়েছে, তার ফলে আজকে সেটা বিভিন্নভাবে প্রকাশ্যে আছে, প্রকট হওয়ার চেষ্টা করছে। যার জন্য তোমার তৃণমূলের মন্ত্রীরা গিয়ে বসেছে শাড়ি ধর্মের দাবিতে, সেখানে গিয়ে বলছে হ্যাঁ আমরা তোমাদের পাশে আছি। এগুলো এই সচেতনতাকে আজকে স্বীকার করতে হচ্ছে। আমি বলি 87 সালে রাজীবজি এসেছিলেন প্রাইম মিনিস্টার, তখন এখানকার পঞ্চায়েতি রাজ বুঝতে এসেছিলেন। যুবভারতীতে সম্মেলন হচ্ছিল সারাদিন ধরে, ওখানে সিলেক্টেড লোকেদের ডাকা হয়েছিল। সূর্যকান্তবাবু তখন হচ্ছে মিদনাপুরের জেলা পরিষদের সভাপতি। রাজীবজি মঞ্চে থেকে বললেন যে আচ্ছা আপনাদের মধ্যে SC ST থেকে জেলা পরিষদের সভাধিপতি কেউ থাকলে একটু এসে বলুন না। নান, এক ধাপ নামলেন। পঞ্চায়েত সমিতির কেউ আছে SC ST থেকে, তাহলে আসুন এসে বলুন। নান। যখন গ্রাম পঞ্চায়েতে নামলেন তখন দেবলীনা হেমব্রম এসে বক্তৃতা করলো। ঠিক আছে, এখানে এই যে ভদ্রলোকেদের শাসন চলেছে দীর্ঘদিন, এইটা বলে যেখানে জাতপাত নেই, জাতপাত নেই, এটা চিরদিন সীমার করছিল, এতদিন ধরে সীমার করছিল, ভেতর দিয়ে ফল্গু নদীর মতো প্রবাহিত হচ্ছিল। এখন সেটা মাথাচাড়া দিচ্ছে বলে এখন ফায়ার ফাইটিং এর মতো বলেই ওই পরিবারটা থেকে একটা পরিবারই ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, ওই পরিবার থেকেও
আজকে মানুষ বেরিয়ে এসেছে। এটা আরে ওই পরিবারের তিনটে লোক প্রাণ দিয়েছে, ওই পরিবারের তিনটে লোক আত্ম বলিদান দিয়েছে। ভুল হতে পারে, মানতে পারে, না মানতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট যে এরাজ্যে ধর্মের জাতের রাজনীতি খুব প্রকট হচ্ছে। আমরা একটা ছোট উদাহরণ দিই, নানুর। আমরাই গতকাল ব্রেক করেছিলাম, প্রথম আপনাদের দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা, যেখানে আসছেন যোগী আদিত্যনাথ, হিন্দুত্বের পোস্টার বয় বিজেপির। তিনি বীরভূমে আসছেন, নানুরে আসছেন। আসুন দেখি আগে যোগী আদিত্যনাথ তিনি ঠিক কি দিনে আসছেন। বীরভূমের নানুরে যোগী আদিত্যনাথের সভাও রয়েছে, তিনি ভোট ক্যাম্পেইন করতে আসছেন। বিজেপির রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠান হবে যোগী আদিত্যনাথকে দিয়ে, মানে রথযাত্রা শুরু হয়েছিল নাড্ডাকে দিয়ে, শেষ হচ্ছে আদিত্যনাথকে দিয়ে। এই উপলক্ষে যোগীর সভা, এটা 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি এই পরিবর্তন যাত্রা, তার সমাপ্তি অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ। এবার যোগী আদিত্যনাথ কেন, আসুন দেখি। নানুর কেন? 2016 বিধানসভা ভোট মমতা একাই 200 পার করে এসেছিলেন। মমতা 200 পেরোলেও নানুরে তিনি সফল হননি, তিনি পরাজিত ছিলেন। নানুরে পরাজিত তৃণমূল 2016তেও, যখন 200 পার একা মমতা করেছিলেন। 2019-এর লোকসভা ভোটে নানুরে এগিয়ে তৃণমূল, অর্থাৎ সেই জায়গা থেকে খানিকটা উত্থান হয়েছে তৃণমূল কংগ্রেসের। নানুর কেন? নানুর কেন আসুন দেখি। আমরা আসবো, আমরা দেখাবো আপনাদের সেই তথ্য। নানুর নিয়ে যোগী আদিত্যনাথের আশা নিয়ে কারোর কোনো প্রশ্ন রয়েছে এখান থেকে? আপনি বলুন। বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ, তো উনি আসছেন নানুরে রথযাত্রায়, তো এখানে কি হিন্দুত্বের কোনো মেরুকরণের চেষ্টা হবে কি? জনতার দরবার থেকে উঠে আসা প্রশ্ন। জনতাই মেরুকরণের কথা বলছে। আমরা তো জানি এই মুহূর্তে উত্তরপ্রদেশে বিকাশ পুরুষের নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। প্রান্তিক বিকাশ করেছে, উত্তরপ্রদেশকে ঘুরে দাঁড় করিয়ে আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ থেকে ভালো। হাসলে কি হবে, এরা হেসে যাবে আর ওদিকে সরকার তৈরি হবে। হেসেছেন তো যখন আমাদের সভাপতি, সেদিনের সভাপতি অমিত শাহ বলেছিলেন 300 বেশি আসন পাবে, 300 বেশি আসন পাবে, তখন তো হেসেছিল, সবাই হেসেছিলেন। এরা নয়, জনগণ হেসেছিলেন, মানে বাংলা। লোকসভা নির্বাচনের আগে কি কি আলোচনা হয়েছে, কোন কোন স্টুডিও চালাও এখানে, কে কি বক্তব্য বলেছিলেন সেদিন। 2019 বিজেপি ফিনিশ 42-42, একদম ঔদ্ধত্য ভরা আবেগ মাখানো কণ্ঠস্বর কোথায় গেল? মানুষ জবাব দিয়েছে। সুতরাং কাউকে দেখে হেসে শুধু কারোর উপর স্টিগমা লাগিয়ে কোনোদিন রাজনীতি চলতে পারে না। সর্বভারতীয় দল, বড় পরিবার, সুখী পরিবার, এখানে সবাই নিয়ে সংসার, বাড়িতে অনুষ্ঠান হলে সবাই আসে, এখানেও আসবে। তবে একটা জিনিস বলছি, কথা বলছেন রথযাত্রার সমাপ্তিতে যোগী আসছেন, আসলে অন্তিম যাত্রায় একজন সাধু পুরুষকে নিয়ে আসতে 9 মাস পরিযায়ী শ্রমিকরা আসছে, ভোটের আগে পরিযায়ী নেতারা আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে। পরিযায়ী শ্রমিকরাও খিচুড়ি খেত, নেতারা 50 বছর রাজত্ব করলেন, প্রায় রাজত্ব করলেন। 50 বছর রাজত্ব করার পরে যদি যোগী আদিত্যনাথের খেপে গেছে, 2000 চামলি ভিসিয়ে ভাসিয়ে দিয়েছে। 2014 সালের আগে থেকে কথা বলে চলেছেন, আর মোদির বিরুদ্ধে 20 বছর ধরে অভিযোগ করে চলেছেন। ভারতবর্ষের শতাব্দী প্রাচীন দল কার্যত লোকসভায় বিরোধী দলের অস্তিত্বটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছেন। আমি বলতে দেবো এখন যা যাচ্ছে, আমি সংখ্যালঘু ভোট নানুরে কত? 32%, হিন্দু ভোট কত? 68%। ঠিক এটাই কিন্তু হিসেব, এটাই হিসেব। নানুরে আর কি ফ্যাক্টর? বীরভূমে, গোটা বীরভূম নানুর ছেড়ে যদি দেখি, হাড্ডাহাড্ডি লড়াই। বীরভূমের মোট 11টার মধ্যে তৃণমূল 2019-এর ফলের ভিত্তিতে 6টাতে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 5টায়, মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি তৃণমূলের। সেটা কি আরেকটু বাড়িয়ে দিতে যোগীর আগমন। এই বীরভূম থেকেই স্লোগান উঠেছে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমরা বারবার শুনছি। আমি আসবো চিরঞ্জিত দার কাছে। চিরঞ্জিত দা, এই যে আমরা চাই না চাই, আমি আসবো মিঠুদা, আমরা চাই না চাই, কোথাও কি মেরুকরণটাই ইস্যু হয়ে যাচ্ছে? এই বিভাজনটাই এবারে ইস্যু। 2016-র সঙ্গে কত তফাৎ? না, মোটেই আমরা কখনোই করিনি, কখনো হয়নি এর আগে, এই প্রথম হচ্ছে, এবং সেটা বিজেপি করছে। বিজেপি এসে মেরুকরণটা করছে। এখনো সব সিএএ সব আটকে আছে।
হয়ে গেলে না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা একটু উত্তর চাই আমি একটা। আমরা বরকতিকে দেখলাম, সেটা হচ্ছে আমরা ইমাম মুয়াজ্জিম ভাতা দেখলাম, যোগীর রাজ দেখলাম, যোগীর রাজ্যে দেখলাম, সকালবেলা জয় মা কালী, একটা আর আইন রাত্রিবেলা তৈরি করা হচ্ছে, ওটাই তো হবে, পুলিশের ওটাই আইন, তো হবে। যাতে উইদাউট ওয়ারেন্ট ওটা নেই একজনের বাড়িতে গিয়ে রেড করা যাবে এবং ওয়ারেন্ট ছাড়া কোনো পারমিশন, কোনো ম্যাজিস্ট্রেটের কাগজ ছাড়া তাকে অ্যারেস্ট করা যাবে, তাকে ধরে রাখা যাবে। একমাত্র তার সম্বন্ধে রিপোর্ট করতে পারবে, ওরা গিয়ে থানায় ডায়েরি করতে পারে মিসিং বলে, আর কিচ্ছু করার থাকবে না কোনো লোকের, এমনকি কোর্টেও যেতে পারবে না। এই ধরনের একটা আইন নাকি তৈরি হচ্ছে, আমি একটু জানতে চাই সেটা কি সত্যি? শ্রমিক দা, আপনি চান না চান, আপনি অস্বীকার করতে পারবেন যে মেরুকরণটা খুব স্পষ্ট করতে চাইছেন আপনারা, এবং তার জন্য মন্দির, মসজিদ, রথ, ধর্ম, রাম কার্ড। আমরা রামকে কোনো ধর্মীয় মানুষ হিসেবে মনে করি না, তো ওনারা মনে করতে পারে। আমরা কেন বেছে বেছে এই জায়গাগুলো করছেন? কেন নওদা হরিহরপাড়া যাচ্ছেন? কেন নানুর সারা যাচ্ছেন? পশ্চিমবঙ্গে ব্লক চলবে, বাঁচবেন তো। যোগী এসে নানুরে কেন? যোগী নানুরে কেন? যোগী কোথায় আসবে? অন্য যে কোনো জায়গায় নয়। গোদরেজ ওয়াটার সাইডে আসবে যোগী? নয় 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 কেন? এটাও তো আপনার বিধানসভার। আমি তোমাকে বলি, সারা ভারতবর্ষে এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক এই কারণে হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাও আমি বিশ্বাস করি এই মুখ্যমন্ত্রী বেছে বেছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যখন ভোটের জন্য সমস্ত জায়গায় যাবেন স্বাভাবিকভাবেই, মানে আপনি বলছেন প্রত্যেকে এমনি মনে হলো যে ঠিক আছে এই সপ্তাহে জেলা সফর করব, উনিও যাবেন সব জায়গায়, কারোর খিচুড়ি খেতে। আপনি বলছেন পশ্চিমবঙ্গের শিল্প শহর হলদিয়া থেকে প্রথম কর্মসূচি শুরু করলেন নরেন্দ্র মোদী, সেটা কোনো হিসেব ছাড়া? কেন হিসেব ছাড়া রাজনৈতিক মতুয়া ভোটে শান্তিতে অমিত শাহ ঠাকুরনগরে আসছেন 11 তারিখ, হিসেব ছাড়া? খিচুড়ি সমস্ত জায়গায় যাবেন। শস্য ভান্ডার বর্ধমানে নাড্ডা যাচ্ছেন, হিসেব ছাড়া? আরে নির্বাচনে জিততে যাচ্ছে, ওই তো খিচুড়ি। অফ কোর্স নির্বাচনে জিততে যাচ্ছে, রাজনৈতিক দল কিভাবে? নির্বাচনে জিতবে। রাজনৈতিক দল সামনে বিধানসভা নির্বাচন, প্রত্যেক দল দাঁড়াতে চায়, প্রতিদ্বন্দ্বিতা করবে, জিতবে। পার্টিও যাবে, মেরুকরণ কোনোদিনই করি না, আর এখানে এই মেরুকরণের রাজনীতিটাই বিভাজনের রাজনীতি। পলিটিক্স হচ্ছে ডিভাইসিভ পলিটিক্স, কখনোই নয়। ডিভাইসিভ পলিটিক্স কি সেটা আজকে সারা ভারতের মানুষ দেখছে। ভারতীয় জনতা পার্টি ডিভাইসিভ পলিটিক্স করছে, বাংলার মানুষ দেখছে, এবং বাংলার মানুষ কোনোদিনই ডিভাইসিভ বহিরাগত নেতারা এসে রাজনীতি করছে। স্টেজের পেছনে যে বাংলায় লেখা থাকে তার একটা লাইনও পড়তে পারবে। হিন্দিভাষী বাংলাভাষীর বিভাজনের রাজনীতি প্রশ্ন করেছেন চিরঞ্জিত দা, এখানে যে স্টেশনে এসে বিমানবন্দরে বা যে কোনো জায়গায় এত বাংলা লেখা থাকে, এক লাইন একটা শব্দ কি পড়তে পারবেন আপনাদের নেতারা? বহিরাগত নেতারা এসে পারবে এক লাইন পড়তে? প্রয়োজন কি আছে? যারা ওখানে নেই তো। মোদিজি তাই জন্য ওই জন্যই বহিরাগত। এই প্রশ্নটা আপনাদের কতটা যৌক্তিক? কারণ একটা ভারতীয় সংবিধান পারমিশন দেয় যে কোনো মানুষ যে কোনো জায়গায় ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বিচরণ করতে পারেন, যে কোনো অকুপেশনের রাইট যে কোনো জায়গায় রয়েছে। তো একজন সর্বভারতীয় দলের নেতা যদি এখানে এসে প্রচার করেন, না ঠিক বলছো না, না প্রচার করতে পারে, জিততে পারে, এটা হচ্ছে ভারতের সংবিধান। হ্যাঁ, ভারতের সংবিধানের কথাই তো বলছি। হয় না, আমাদের কোনো সংবিধান হয়, ভারতের সংবিধান যে রক্ষা করছে না, আজকে দিল্লিকে তাকিয়ে দেখো, সেদিন নাড্ডা সাহেব বক্তৃতা দিচ্ছিল, কৃষকরা বসেছিল, সাহেব বক্তৃতা দিচ্ছিল, আমাদের এখানে কোনো অ্যাপ্লজ শোনা যায়নি, কোনো হাততালি শোনা যায়নি, কিছু শোনা যায়নি। আমি সবাইকে কোঅপারেট করছি। একটু আগে শ্রমিক বলল যে কংগ্রেস বিরোধী দলের মর্যাদাও পায়নি। ঘটনা ৭৭-এ ত্রিপুরাতে আমরা পেয়েছিলাম 0, ৮৭-তে আমরা সরকার করেছি ত্রিপুরায়, ঠিক আছে? কাজেই শেষ থেকে শুরু, আবার শুরু থেকে শেষ হয়। আরো কিছু গল্প আছে, আরো কিছু কথা আছে, শুনে নাও না, আরে শুনে নাও। এই যে মেরুকরণ নিয়ে বলি, মেরুকরণ 6 তারিখে বাংলাদেশ হাই কমিশন থেকে, ডেপুটি হাই কমিশন থেকে একটা প্রোগ্রাম করেছে ব্রিগেডে। মুজিবের 6 ফেব্রুয়ারি 50 বছর আগে যে ব্রিগেডে আগমন, তাকে স্মরণ করে 40 জনকে বাংলাদেশ মৈত্রী সম্মাননা পুরস্কার দিয়েছে। সেই পুরস্কারে 40 জনে কিন্তু হিন্দু ঘটনাচক্রে। দিলীপ চক্রবর্তী, পান্নালাল দাশগুপ্ত, সিদ্ধার্থ শঙ্কর রায় প্রভৃতি যত আছে সব কিন্তু হিন্দু। অর্থাৎ বাংলাদেশের যুদ্ধটা এই বাংলার মানুষ কখনো ভাবেনি মুসলমানের যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। এই বাংলার বিন্দুরা বুক খুলে
দুপাশে দাঁড়িয়ে ও পাশে দাঁড়িয়েছে কাজে না না শেষ করি তারপরে না, সময় সঙ্গে আপনি প্রশ্ন করতে উত্তর নিতে হবে তো, আমায় থামিয়ে দিতে হবে। শ্রমিক কি উত্তর দেবে? শ্রমিকের উত্তরপ্রদেশে শ্রমিকের উত্তরপ্রদেশে 17 সালে 407টা বিধানসভা আসনে একটা মুসলমানকেও টিকিট দেয়নি। মুসলমানকে টিকিট যখনই আমি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি না 2050 সালে পৃথিবী কেমন শেপ নেবে সেটা দেখতে পাচ্ছি না, তাই আমাকে পেছন দিকে ফিরতে হচ্ছে না। ধরো আমি জেরুজালেমে যাচ্ছি, আমি রাস্তা হারিয়ে ফেললাম, যতটুকু চিনতাম ততটুকু আগে ব্যাক করব, যেখান থেকে কিন্তু এই পেছনে ফেরা হচ্ছে 77 সাল 71 সাল মানে কি সামনেটা দেখো তো। আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য কি ছিল? আমরা কোনোভাবেই সেই যুদ্ধটাকে আমরা বিভাজনের রাজনীতি তৈরি করিনি, কিন্তু উনি যেটা বললেন, মিঠুদা অত্যন্ত একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর নামে রাম মনোহর লোহিয়ার শিষ্যরা আজকে কি করলেন সারা ভারতবর্ষে? দুটো তো স্লোগান, তিলক তারাজু আর তলোয়ার ইনকো মারে জুতে চার, আরেকটা ভুরাবাল বিএসপি স্লোগান কি উল্টো পাল্টা মাথা কি বেওকুফ নাকি? কোনটা বিএসপি? ভুরাবাল সাফ করো কার স্লোগান, ভুরাবাল সাফ করো কার স্লোগান, কাশি ভুরাবাল সাফ তিলক তারাজু তিলক তারাজু আর তলোয়ার বিএসপি স্লোগান। আগে একটা বিএসপি সরকার নাম মিটাও বাবার ভুরাবাল সাফ করো কার স্লোগান। আপনি যে যার কথা বলছিলেন, আমি এখানে এই তর্কেরই আমি চান না চান উত্তরপ্রদেশে মুসলমানকে একটাও টিকিট এই বিভাজনের রাজনীতিতে ভোটটা হচ্ছেই, এটা কি মানছেন? তোমরা কাউন্টার করবেন কিভাবে? আপনাদের কিচেন পলিটিক্স এই রাম নামকে কাউন্টার করতে পারবে? ভোটটা ধর্মের নামে হবে না, মন্দির মসজিদের নামে হবে না, যতই চেষ্টা করো ভোটটা হবে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে, বিজেপির মুখে হাসি ফুটবে যদি সেটা হয়, শিক্ষা পাবে কিনা, স্বাস্থ্য হবে, বিজেপির মুখে হাসি ফুটবে যদি সেটা হয়। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের প্রবল বিরোধিতা সত্ত্বেও করেও 2 থেকে 303-এ পৌঁছে যে বিজেপি মানুষকে সঙ্গে নিয়ে, তাদের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাকে সঙ্গে নিয়ে তাদের কথা বলে আমরা মানুষের সামনে এসেছি। এ রাজ্যেও পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে, পারমিশন দিয়ে আবার সেটা উইথড্র করা হচ্ছে, কিন্তু তারপরেও এ রাজ্যের মানুষ স্থির করেছেন যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে 2011 সালে সরকার ক্ষমতায় এসেছিল, সেই একই স্লোগানের সামনে রেখে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তনের তো কোনো প্রশ্ন নেই, রথযাত্রার নামটা পরিবর্তন হয়ে পরিবর্তন যাত্রা হয়েছে, সুতরাং এখানে পরিবর্তনের কোনো আশা কোনো জায়গায় নেই। এখানে যা আছে তাই থাকবে। উন্নয়নের রাস্তা ধরে মানুষের সঙ্গে থেকে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার হবে, এটা শুধু সময়ের অপেক্ষা, এটা শুধু সময়ের অপেক্ষা। এই নির্বাচন, যেটা সেলিমদা ঠিকই বলেছেন, কোন ধর্মের নির্বাচন, লড়াই মানুষের হোক, আমরা এটাই চাই, আর জনতার দরবার থেকে এই দাবিটাই উঠুক, ভোট মানুষের কথা মনে রেখে হোক, ভোট ধর্মের কথা নয়, ভোট জাতপাতের কথা নয়, শুধু মানুষের কথা, জনতার কথা মাথায় রেখে হোক। শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। ধন্যবাদ আমাদের অতিথিদের এবং ধন্যবাদ জনতাকে। আরো জনতা নিয়ে আবার ফিরে আসবো আগামীকাল সোম থেকে শুক্র। দেখতে ভুলবেন না নিউজ 18 বাংলার এই নতুন ভাবনা জনতার দরবারে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।